এরকমই করা না ওটা খাতা লিখবো না বিজ্ঞানের টেক্সট বই কে কিনছে কি বিজ্ঞানের টেক্সট বই না অসুবিধা নেই আচ্ছা বিজ্ঞানের টেক্সট বই কথা বলবো না কেউ নিজেদের মধ্যে আমি তো দাঁড় করে রাখবো 295 পাতায় দেখো নিচের দিকে একটা ছক আছে 295 পাতায় নিচে একটা ছক আছে এবার আঙুল দিয়ে গুনে দেখো যে কটা অধ্যায় আছে 1 2 3 4 10টা 11টা আছে 10টা যে গুনছে বেশ করছে 10টার উপরে তার 11 নাম্বার হবে 11 নম্বর ঠিক আছে তার মানে বোঝা গেল কি তোমাদের ফাইনাল পরীক্ষায় 10টা অধ্যায় আসবে ফাইনাল পরীক্ষা কত মার্কে হবে 70 মার্কে হবে ঠিক আছে ফাইনাল পরীক্ষা 70 মার্কে হবে 7খানা অধ্যায় আছে তাহলে প্রত্যেক অধ্যায় থেকে 10 এই 10টা অধ্যায় আছে তাহলে প্রত্যেক অধ্যায় থেকে কত মার্কে আসবে 7 প্রত্যেক অধ্যায় থেকে 7 মার্ক করতে হবে হলো আচ্ছা যদি কোশ্চেন প্যাটার্নে আসে কোশ্চেন প্যাটার্নে বেশি মাথা ব্যথার দরকার নেই ওই 1 মার্কেরই মোটামুটি 50% কোশ্চেন 1 মার্কেরই হবে যেভাবে হোক 50% কোশ্চেন মানে 35 কম বললাম 50 মার্ক আমাদের 70 এর মধ্যে 50 মার্ক হচ্ছে 1 মার্কের কোশ্চেন মানে 2 মার্কের মধ্যে থাকলে 1+1 করে থাকবে 3 মার্কের মধ্যে থাকলে 2+1 করে থাকবে এরকম হয়ে গেল তাহলে 50 মার্ক হচ্ছে 1 মার্কের কোশ্চেন আসবে আর সিলেবাসে প্রতিবারের মতো সেম ওই বড় কোশ্চেন হচ্ছে বৈশিষ্ট্য কাজ পার্থক্য আর কি কাকে আর চলো একটা আছে খালি বৈশিষ্ট্য তোমাদের হচ্ছে সিলেবাস কি করে বুঝবা দেখো তোমাদের সারা বইয়ের মধ্যে আমরা থার্ড পরীক্ষায় যে 10টা অধ্যায় আসবে তার মধ্যে 3টে অধ্যায় আমাদের আগে হয়ে গেছে আর 7খানা অধ্যায় বাকি আছে তোমাদের 295 পাতায় টেক্সট বইয়ে দেখো যে লেখা আছে না মাঝ বরাবর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন টেক্সট বইয়ের মাঝ পাতা বরাবর দেখো লেখা আছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এর মধ্যে যে 7খানা অধ্যায় আছে এগুলো কি নতুন আর বাদবাকি 3টে বল ও বল চাপ আচ্ছা পদার্থের গঠন হয়ে আছে বন্ধ করো আরেকটা হচ্ছে আচ্ছা আদত এবছর দেহের গঠন দেহের গঠন এই 3টে হচ্ছে কি পূরণ অন্তঃক্ষার মধ্যে বৈষম্য ওটা তার মধ্যে একটা এগিয়ে রেখেছি হ্যাঁ মেনশন করাবো আচ্ছা তোমাদের হচ্ছে শুরুতে মানে শুরুতে বলতে রবিবারে জল ঢালার কোনো ছুটি নেই রবিবারে আমি বাড়ি থাকছি না আর আমি বাড়ি আসবো বৃহস্পতিবার তোমার ছুটি দিবা না আজকে ছুটি মঙ্গলবারও ছুটি রবিবারে ছুটি হ্যাঁ যাবে ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে কি এই দুটো দিনের জন্য না তোমাদের আগামী মাস মানে সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে অনেকগুলো এক্সট্রা ক্লাস করানো হবে অনেকগুলো বলতে কত কথা আগে থেকে চারটে ছিল আগের বারে তাই না আগের বার গরমের মধ্যে কখন করাবো বলে আগে থেকে এসে করে না বল করা তুই চুপ থাক
গরমে চুল করে পড়াতাম তো এত গরম আছে সে দিনে একবার গরম হয়ে যাচ্ছে তাহলে পরে বলে এমন ঠিক করে স্কুলে চলে যায় শনিবারে আরেকটা সময় পড়াবে আচ্ছা সপ্তাহে একটা দিন করে করবো ঠিক আছে যাতে সিলেবাস হবে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর লাস্ট পরীক্ষার আগে রিভিশন বেশি করে দিই আচ্ছা এই পরীক্ষা দিয়ে মানে এইবার যে কোশ্চেন হয়েছে কোনো রকম যদি কেউ পরীক্ষায় পাও জীবন বিজ্ঞান আর অঙ্কে তা আমরা বুঝি না সে পড়াশোনা করো বাই চান্স পেয়ে যায় আচ্ছা অর্ঘ আর মোহনের পরীক্ষা কেমন হলো অর্ঘ সব পেরেছো তো আরে ও টুকলি করাটা অফিশিয়াল ক্ষেত্রে হচ্ছে আমার এখানে বলার দরকার নেই তো আমি রেজাল্টের নাম বাদ দেবো আর কি বলবো? এই, হ্যাঁ বলো সঙ্গীতা বলো মোহন কি বললো বলো তা আমি ওখানে দাঁড়িয়ে আছি তুমি যদি বলতে দেবো আমি কি করে শুনবো না বলো ওই যে রাশিটা আর আর 12 ছিল না সাইডে ওইগুলো তো 10 বছর 10 হলো আর সে নেই ভুল হলো আর প্রয়োগটা করি তাহলে হয়তো 4 আর 3 7 গেল মোটামুটি 15 উপরে হচ্ছে অর্ঘর আমি প্রয়োগটা করি আচ্ছা একটা বললো মানে 20 উপরে হচ্ছে ঠিক আছে 20 উপরে যারা যারা পাবো মোটামুটি ভালো না তো সর্বোচ্চ 4 মার্কের একটা বসে গেছে 4 আর 3 7 আর 3 8 নাম্বার লাগে প্রয়োগ করি প্রয়োগটা পাইলে করো না আমি প্রয়োগ নেই এই কারণে মাথা কাটে না কোনটা আসবো ভরসার বাইরে উদাহরণ দিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ ছিল তো আচ্ছা তাহলে আজকে তোমাদের শুরু করা হবে একটু গল্প গুজবের চ্যাপ্টার মানে গল্প যেগুলো আছে সেগুলো আচ্ছা শুনে নাও তোমাদের সিলেবাস 8 এ সবথেকে বেশি বকবকের চ্যাপ্টার হচ্ছে লাস্টের দিকে আছে মানে শিখতে বলো দুটো অপশন আছে আমি একটু অপশন দিতে পারি 10 হ্যাঁ দেখো তোমাদের আমি সবার প্রথমে যে অধ্যায় দিয়ে শুরু করব সেটা হচ্ছে কি ওই বন জঙ্গল আরেকটা আছে একটা স্পেশাল টেস্টি মানে খাওয়া দাওয়ার মশলাপাতি হ্যাঁ ওইটা আগে করো কথায় 10 রান্না করা আচ্ছা তোমাদের শিক্ষক বই গল্প সবাই শিক্ষক বই খোলো পড়া দেখাবো না শিক্ষক বই খোলো শিক্ষক বই শিক্ষক বই অধ্যায় 10 শিল্পচিত্র পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণীর সংরক্ষণ বই কি তোমাদের আগে পড়েছি পড়েনি তো একটুখানি পড়েছিলাম হ্যাঁ বেশি করেনি এক পৃষ্ঠা মতন পড়িয়ে তারপর আর পড়ো শিক্ষক বই পেজ নাম্বার 16 কারণ হচ্ছে 136 লিখিস না সুন্দর করে বড় করে থাকবো কি দেখবা আচ্ছা আজকে বিজ্ঞানের অনেকটা অংশই হবে আর তোমাদের এই পরীক্ষার ক্ষেত্রে সময় হাতে 4 মাস থাকলেও 3 মাস মানে তার মধ্যে তো এক গাদা ছুটি আগস্টের 15 তারিখ তো মোটামুটি হয়ে গেল আগস্টের 15 নভেম্বরের 15 এক মাস আর মাঝখানে
মোটামুটি 3.5 মাস মতো পাবা, তার মধ্যে 15-20 দিন তো পুজো আশ্রা ঈদ এই চলে যাবে। নেই? এখানে গাড়ি নেই। আচ্ছা অধ্যায়টা একবার রিভিশন করবো, কারণ যদি কোনো আওয়াজ গল্প করা দেখা এসব জন্য না পাই। সবার প্রথম দেখো তোমরা যদি চুপ করো তাহলে পড়ো মনে বই থাকি। এবার ভেবে নাও যে কি করবা। আচ্ছা এবার শোনো, সবার প্রথম পৃথিবীতে জীব বৈচিত্র্য মানে কি? বিভিন্ন ধরনের জীব দেখা যায় কোথায়? একটা হলো বন জঙ্গল, আর অস্ট্রেলিয়া, প্রকৃতির নাম বলো। অ্যামাজন জঙ্গলে। সুন্দরবনে, তিন নম্বর হচ্ছে সমুদ্র, 3 নম্বর আকাশে 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 আকাশ কোথায়? এই তিনটে জিনিস পেলাম। সমুদ্র মানে সবার নিজের সমুদ্র ধরে নাও না, সি লেভেল একদম সমুদ্র, সমুদ্র উপরে উঠলাম জঙ্গল, জঙ্গল থেকে আরো উপরে উঠলাম পাহাড়। তাই এই তিনটে জায়গায় কি দেখা যাবে? বিভিন্ন ধরনের জীব বৈচিত্র্য দেখা যাবে। পৃথিবী আগেকার দিনে মানে আজ থেকে অন্তত 250 বছর আগে, কম করে 250 না 1800 আগে প্রথমই হয়েছে। তাহলে ওই সময় ডাইনোসর ছিল না। আচ্ছা ওই সময় মোটামুটি পৃথিবীর অনেক অংশের বেশিরভাগ অংশই কি ছিল? বন জঙ্গলে থাকা ছিল। কিন্তু মোটামুটি আজকের দিনে ভারতের 21% মতো বন দেখা যায়। হয়েছে এই জন্য মানে বন মোটামুটি কাটাকাটি করে ওই কলকারখানা, শহর তৈরি ইত্যাদি করা হচ্ছে। এই কারণে 2011 সালে সম্মিলিত জাতিপুঞ্জ আন্তর্জাতিক বনবর্ষ হিসেবে ঘোষণা করে। তাহলে বলো তো নন্দিনী, আন্তর্জাতিক বনবর্ষ কত সাল? বলো প্রিয়াংশু। 2011, তাই তো? যেহেতু সারা পৃথিবীতে প্রচুর পরিমাণে বন জঙ্গল ধ্বংস করা হচ্ছিল, সেহেতু 2011 সালে সম্মিলিত জাতিপুঞ্জ, যেটা আমেরিকায় আছে, সেটা কি বললো? আন্তর্জাতিক বনবর্ষ বলে মানে একটা সম্মেলন করা হয়েছে। সারা পৃথিবীর দেশ প্রধানমন্ত্রীরা সবাই থাকবে, দিয়ে হ্যাঁ এটা আলোচনা হয়েছে এরকম একটা সমস্যা হচ্ছে সারা পৃথিবীতে, এই জিনিসগুলো কর্মসূচি পালন করা হবে। এই জন্য তোমাদের বইয়ের সিলেবাসে এই অধ্যায়টা রাখা হয়েছে, আগেকার দিনে ছিল। আচ্ছা এখন বলছো যে বন যদি থাকে অথবা বন যদি না থাকে কিছু কিছু পরিবর্তন দেখা যাবে। জলবায়ু, তার আগে কি দেখা যাবে? আবহাওয়া। যেখানে বন জঙ্গল কম সেখানে আবহাওয়া কেমন হবে? গরম না ঠান্ডা? আর যেখানে বন জঙ্গল বেশি হবে, যেখানে বন জঙ্গল থাকবে সেখানে আবহাওয়া কেমন হবে? সাধারণত মিডিয়াম টাইপের। শীতকালে নাতিশীতোষ্ণ, গরমকালে আর আরেকটা জিনিস কি বলতো, সবকিছু নিয়ন্ত্রিত হয়, মানে সময় মতো বৃষ্টিপাত হবে, সময় মতো মানে ঠান্ডা গরম টাইম মতো হবে, তাই না? আর ঋতু পরিবর্তন সঠিকভাবে এরপরে চলে এসেছে গাছ কেন কাটা হলো? গাছ কেন কাটা হলো? জ্বালানি হবে। গাছ এই কারণে কাটালো কারণ মানুষ গাছের বিভিন্ন অংশ ব্যবহার করতে জ্বালানি হিসেবে। আগেকার দিনে ঘর বাড়ি এমনি মানুষ যখন গাছে থাকতো তখন গাছই বাড়ি ছিল, তখন না গাছে থাকতে পারছি না, তখন গাছ কেটে ডালপালা দিয়ে কি বানালো? ঘর বাড়ি বানানো হলো। আচ্ছা তারপরে আজকের দিনে দেখো আমরা কাঠ ঘরের ফার্নিচার হিসেবে ব্যবহার করা হয়, যেমন দরজা জানলা ইত্যাদি সব প্লাস্টিকে চলে এসছে। তাছাড়া মানে সব থেকে বেশি যে ব্যবহারটা হয় কি বলতো? আসবাবপত্র সব থেকে বেশি হয়। তাছাড়া হচ্ছে আমাদের পড়াশোনার সামগ্রী, বোর্ড কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে, তোমাদের পেন্সিল কাঠ দিয়ে কিবোর্ড কাঠ দিয়ে। না না এখানে যে বোর্ড ভেতরে কাঠ দিয়ে কি দিয়ে তৈরি? না না কার্ডবোর্ড না, প্লাই। প্লাই কাঠ দিয়ে তৈরি। আচ্ছা এছাড়া খেলার ব্যাগ, তাই তো? আচ্ছা আমার এখানকার সুন্দরী, তারপরে বিভিন্ন ধরনের ওষুধ গাছ থেকে পাওয়া যায়। আচ্ছা গাছ থেকে তুলো, মানে তুলো কার্পাস গাছ থেকে তুলো হয়, তুলো থেকে সুতো হয়, আর সুতো দিয়ে জামা প্যান্ট হয়, মানে জামা পিস তৈরি করে জামা প্যান্ট তৈরি করে। আচ্ছা এছাড়া কি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এখন যদি বনভূমির কথা বলা যায়, সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের যদি এরকম আড্ডা মারতে দাও ক্লাসে, তাই কিন্তু কিছুই শিখতে পারবো না, জানতে পারবো না, কি লাভ, তাই না? এপিজে আব্দুল কালাম বলে গেছে কি জ্ঞানী ক্ষমতা। আইনস্টাইন আছে না? যাই হোক, তাহলে সূর্যের মতো পাতাযুক্ত গাছের বন
তারপরে শুনবা সূচের মতো পাতা যুক্ত কোন, মানে সূচের মতো পাতা কোন গাছ হয়? বলবো সূচের মতো অনিমনসা ক্যাকটাস গাছ। অনিমনসা না না পাইন 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 গাছ। দেখেছো মানে শীত প্রধান অঞ্চলে যে গাছগুলো হয় পাইন জাতীয় গাছের পাতা কেমন হবে? সূচের ওগুলো কিন্তু অনেক প্রজাতি আছে। দেবদারু গাছের পাতা তো সূচ দেখেছো কোনোদিন? পেনের শীষ দেখেছো? পেনের শীষটা হচ্ছে ধরে নাও একটা মোটা মোটা শীষ। বুঝে গেছি ঠিক আছে, আচ্ছা এরপরে আচ্ছা এবার বলো পাতা ঝরে যায়, বলো মোহন বলবে কোন গাছের পাতা ঝরে যায়? বলবো একটা আমরা গাছে এটা ওর কোন শুনবো তোমাদের জন্য শুনতে পাচ্ছি। বলো অরণ্য না গাছের নাম বলে যে গাছে পাতা ঝরে দেখে দেখে বলো। পেছনে আর মনে করো আশেপাশে কোন গাছ নেড়া হয়ে যায় চলে পারবো সেগুন গাছ। তুমি একটা বলো আমরা গাছ ইত্যাদি। আম জাম কাঁঠাল লিচু আম গাছ কোনদিন দেখেছো নেড়া হয়ে গেছে পাতা? পাইন গাছ ওটা গোলবাড়ি গাছ আচ্ছা এবার সুদীপ বলবে বাইরে সুদীপ কি বললো? শুনতে পাওনি? কিছু বললোই না আচ্ছা, সুদীপ বলো কোন গাছের পাতা চিরকাল সবুজ থাকে? চিরহরি এই কি আম গাছ। আম জাম বট কালা কালা আম গাছের পাতা হলুদে পড়ে যায়। না না ওটা না, তুমি আমরা গাছের সঙ্গে আম গাছ তুলনা করবে। আমরা গাছ যেমন সব পাতা ঝরে যায়, আম গাছে সব পাতা ঝরে ওই সেই হিসেবে। ওইটা আম জাম আচ্ছা এরপরে যদি কাঁঠাল পাতা কাঁটা ঝোপঝাড়, এই যে মৌসুমি বলবে কাঁটা ঝোপঝাড় মানে ঝোপঝাড় হয় কাঁটা ঝোপঝাড়। ক্যাকটাস। আচ্ছা ঘাস তুমি বলবো ঘাস, ঘাসের বন জঙ্গল, ঘাসের বড় কোনটা? সাবানা দিন হ্যাঁ হ্যাঁ, বলো। ঠিক আছে, সাবনা তৃণভূমি হলে বুঝলাম সেখানে কোন ঘাস দেখতে পাওয়া যায়? বুঝি না। ও পারবো গাছ কোন গাছ দাদা কোন গাছ ওকে বলতে দাও তো। গোয়াটামালা গাছ রে গোয়াটামালা গাছ তুমি বলো। ঘাসের নাম ঘাসের অরণ্য। দুব্বো দুব্বো ওটা দুব্বো ওটা হাড়ি চাটা ঘাস আচ্ছা এবার হচ্ছে সঙ্গীতা বলবে শ্বাসমূল যুক্ত উদ্ভিদ। দেখে দেখে বলবা, এরকম ক্ষমতা নেই তোমার। আচ্ছা বলো, সুন্দরবনের গাছের নাম যদি বলতে হয় চারটে গাছের নাম পরস্পর মনে রাখবে। সুন্দরী গরান দেওয়া বলবা। সুন্দরী গড় হেলা ঠিক আছে বলো। আচ্ছা এবার সুন্দরবনের নন্দিনী কোন প্রাণী খুব বিখ্যাত? যেটা আমাদের বলো বলো বলো। বাংলার টাইগার ওটা রয়্যাল রাজকীয় টাইগার বাড়ি থেকে চিল্লাও শুনে যায়। বাঘ বাঘ বাঘার ঘর বাঘার ঘরে বলা ব্যাঘ্র বাঘার হাসি লাগাই কে? খেল খেলতে ছিল খেল আচ্ছা সুন্দরবনে কোন পশু বিখ্যাত? আচ্ছা রয়্যাল এছাড়া মানে রাজকীয় আচ্ছা রয়্যাল রয়্যাল মানে কি? রাজকীয়। রাজকীয়। বেঙ্গল মানে বাংলা। টাইগার মানে বাংলা রাজা আচ্ছা আর হচ্ছে না না আমরা ভালো করে দেখবা যে ওই সারা পৃথিবীর বাঘের থেকে আমাদের এই ভারতে বেশি বাঘ। সুন্দরবনের যে বাঘগুলো না দেখতে অনেক সুন্দর। ও সুন্দরবনের আমাদের এই সাদা বাঘ সুন্দর করে কামড়ে খেলে ক্ষমতা তো বেশি এইখানে পাওয়া যায় ক্ষমতা তো বেশি তারপরে রয়্যাল আর মধ্যে দুটো ছেলেকে গিলে খেলে বাঘের মধ্যে অন্য জায়গাতে বাঘ এনে তো মারামারি করানো হয় আমরা পাঠাবো আইনস্টাইনের ছোট গাছের গঠনে। আচ্ছা যদি একটা বন দেখা যায়, বন মানে জঙ্গলের কথা বলছি। আচ্ছা সবার প্রথমে কেমন হবে? বড় জাতীয় গাছ থাকবে, সেই গাছগুলো কি হবে? মোটা মোটা উঁচু উঁচু লম্বা লম্বা হবে, যেগুলোর উপর অনেক বড় ছাউনি থাকবে। ছাউনির নাম কি ছিল? সাজারু চাদর 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 এটা ভূগোলে ও চাদর 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 ওরা
জাদুয়ার। এই অংশের নাম কি ছিল? জাদুয়া ক্যানোপি। কি ছিল? ক্যানোপি, ঠিক আছে। আচ্ছা তাহলে এত বড় গাছের নিচে বলো তো গাছের এই পাতার ফাঁকে অল্প অল্প সূর্যের আলো পড়ে না? হ্যাঁ ফলে কি হয়, এখানে যদি কোনো বীজ পড়ে তাহলে বীজ থেকে যে চারা গাছটা বেরোয় সে খুব একদম সরু একদম প্যাংলা হয়, পাতা মতো থাকে না, কোনো রকমের কষ্টের মধ্যে এখানে পৌঁছে এখান থেকে সূর্যের আলো নিয়ে এই যে- এই যেমন হয়েছে। হয়ে গেল? হ্যাঁ বাইরে তাহলে কি পরে শুনে। আচ্ছা এবার দেখা যাবে কি এর নিচে এই গাছগুলো থেকে একটু নিচে একটু মানে ছোট জাতীয় কিছু গাছ পাওয়া যাবে, তাই তো? এটা তো সুন্দর বড় দেখা যায় ফুল সুন্দর ছোট বড় জাতীয় গাছ পাওয়া যাবে, তার নিচে কি গাছ পাওয়া যাবে? ঘাস জাতীয় গাছ। ঘাস জাতীয় গাছ পাওয়া যাবে, তার নিচে কি পাওয়া যাবে? তার নিচে সব সমস্ত গাছের পাতা গাছের পাতাটা পড়ে থাকবে, তার নিচে মাটি তাহলে মাটি আচ্ছা ব্যাপার তাহলে একটা বন জঙ্গলকে কটা ভাগে ভাগ করতে বললাম? উপস্থিত সবার উপরে স্তর ছাদ, তারপরে ছাদের নিচের স্তর, দুই নম্বর স্তর, তারপরে তিন নম্বর স্তর এই যে ঘাস পাতা, ঘাস আর তার নিচে পচা পচা পাতা, ক্লিয়ার? আর প্লাস্টিক দিয়ে মাটি আচ্ছা এবার চলে আসি, আচ্ছা পাতা পচে খাই পাতা পচে পাতা বা গাছের যে অংশগুলো ডালপালা পড়ে সেটা পচে গিয়ে কি তৈরি হয়? হিউমাস হয় হিউমাস হিউমাস তৈরি হয়, ঠিক। আচ্ছা এবার চলে আসি যে পৃথিবীর কোথায় কেমন ধরনের বন দেখা যায়? আচ্ছা পৃথিবীতে সব থেকে বেশি কোন অঞ্চলে বসবাস করে? হ্যাঁ, অ্যামাজন জঙ্গলের নাম। আচ্ছা ও ঠিক বলেছে নিরক্ষীয় অঞ্চল। আচ্ছা নিরক্ষীয় অঞ্চল ব্যাপারটা বলে দাও, পৃথিবীতে এটা মিডিলে নিরক্ষরেখা মিডিলে ব্যাপারটা হচ্ছে নিরক্ষরেখা হয় কি এই নিরক্ষরেখা বড়, আচ্ছা তোমরা খুব ভালো করে জানো নিরক্ষরেখা তার দুই সাইডে কোন রেখা আছে? সাইডের দিকটা একই না? হ্যাঁ হচ্ছে তাহলে বলো তো আমাদেরটা উপরে না, আমাদের কৃষ্ণনগর এই নিরক্ষরেখার উপরে না নিচে? উপরে একদম এই জায়গাটা কৃষ্ণনগর উপরে কর্কটক্রান্তি রেখা কল্পনা করা হয়েছে। কি আছে লোকে বলে যে কৃষ্ণনগর উপরে কর্কটক্রান্তি রেখা কি? আচ্ছা আদেও কোনো কিন্তু দাগ নেই, কল্পনা করা হয়েছে। এখন এই যে অঞ্চলটা এই অঞ্চলে গরম না ঠান্ডা? গরম বিরাট গরম গরম যে বলে ঠাকুরের দোল না তার গরম। বাবার নাম বছরের বেশিরভাগ সময় কি হয় সূর্যের আলো সোজা করে ঢোকে। এই কারণে কি হয় এখানকার অঞ্চলে বাতাস গরম হয়। আচ্ছা যদি গরম হয় তাহলে গাছ বেশি পরিমাণে বাষ্পমোচন করবে, বৃষ্টি হবে, খাল বিল পুকুর বেশি পরিমাণে শুকাবে, বেশি বাষ্প থাকবে বিকালে পরিচালন করার জন্য এই জন্য বিকেলবেলা। আচ্ছা যদিও আমাদের এই অঞ্চলটা তাও তো 23.5 ডিগ্রিতে আছে বলে কম বৃষ্টিপাত হয়, যেগুলো একদম নিরক্ষীয় অঞ্চলের মধ্যেই পড়ছে সেগুলোতে আমরা দিনের দিন বাষ্প ওঠে, দিনের দিন টাটকা টাটকা বৃষ্টি হয়, বিকেলে বৃষ্টিপাত হয়। ওদের 4টে থেকে তো পুরো ব্লক বলে পুরো জল বৃষ্টি হয় ওই 4টে থেকে হয়তো পুরো ব্লক কমে গেল 4টে না 3টে থেকে 4টের মধ্যে তাহলে এখন হচ্ছে অনেকের কাছে প্রশ্ন, অনেক বলবে যে পৃথিবীর সবথেকে বড় জঙ্গলের নাম কি? আমাজন কোথায় অবস্থিত? আফ্রিকা ও আফ্রিকা আমি বলবো দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকা। মানে আমেরিকা বল আচ্ছা ওদের আমেরিকা বলতে আফ্রিকা বলি মানে কোন একটা নির্দিষ্ট জায়গা বললে কিন্তু পরিষ্কার করে বলতে হবে। আমি বলবো এটাই বলো। ব্রাজিল বলে আফ্রিকা হবে আফ্রিকা আফ্রিকা আলাদা জঙ্গল এ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আর রাশিয়া চলে এসেছে যে হ্যাঁ রাশিয়ার মেয়ে ছোকরাটা থেকে গুগলে দেখেছি না চিন্তা করো আমি খুব একটা অবাক হয়ে গিয়েছি। এই ব্যবহার ও বলে যে রাশিয়ায় বন জঙ্গলের পরিমাণ বেশি। যাই হোক। আচ্ছা রাশিয়ার পিছনে একটা গল্প ঢাকা। আচ্ছা অ্যামাজন জঙ্গলের কত বিশেষ বিশেষ তথ্য। তুমি বলো আমি শুনছি আচ্ছা অ্যামাজন কোথায় অবস্থিত? আমি বলবো আমেরিকা বলে ঠিক বলেছো। দক্ষিণ আমেরিকাতে আচ্ছা এবার হচ্ছে যে অ্যামাজনের যে জঙ্গল আছে সেই জঙ্গল কিন্তু সম্পূর্ণরূপে আজকে মানে আজকের দিনে কোনো মানুষই সম্পূর্ণরূপে সেই জঙ্গল পুরোপুরি পরিদর্শন করতে পারেনি। অনেক অনেক
ট্রাই থাকে কি থাকে? ট্রাই তাকে এরকম ডিজে বাজাবে ট্রাই মানে কি বলতো তাকে গোর খেলে হ্যাঁ অনেক ভাগ কি বললে ট্রাই না ট্রাই মানে আমাদের এখানে সাঁওতাল ও গেলে মেরে হ্যাঁ ও আদিমানা খেলে আদিমানা পাপু বন্ধু হয় এই বাবু আজ আমি কথা বলছি আমরা যাবো আপুর বন্ধু আজকে ওদের ওটা কি বলতো ওরা সেটাও সোজা থাকে ও দাদা দাদা ও দাদা তোমাকে দেখো ও দাদা তোমার সভ্য সভ্যতার সঙ্গে এখন দেখা হয়নি সাধুরাই জামা প্যান্ট পরে না সভ্যতার ও দাদা সাধুরাই তো জামা প্যান্ট পরে না তাহলে ওরা কি করতে বলবে আচ্ছা এবার একটা কথা বলো যে বলো টোটাল অক্সিজেন উৎপন্ন হয় সেটা কে তৈরি করে না বলতে হয় যে গাছ তৈরি করে গাছ আচ্ছা বলো গাছ শুধু কি ভূপৃষ্ঠে আছে না সমুদ্র আছে সমুদ্র আছে গাছে আচ্ছা সমুদ্র আছে ওই তো দ্বীপ আছে। কত ভাগ স্থল কত ভাগ জল তিন ভাগ জল এক ভাগ স্থল 3 ভাগ জল 1 ভাগ স্থল এইসব তার মানে আচ্ছা তার মানে গাছপালা বা ক্লোরোপ্লাস্ট যুক্ত জীব ভূপৃষ্ঠে কম জলভাগে বেশি জলভাগে যে জীবগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি শৈবাল সাধারণত কি বলি আচ্ছা আমাদের মানে ভূভাগের মধ্যে শৈবাল কোথায় দেখা যায় পুরো সমুদ্রের নিচে না ভূভাগে ওই তো আমি বলবো দিঘির ধারে সিঁড়িতে আচ্ছা আমার বাড়ি চাতালে যে শ্যাওলা জমি সে কলে বার দেখা যায় কলপার দেখা যায় আচ্ছা এবার শ্যাওলা হচ্ছে পৃথিবীর আচ্ছা গরমকালে যদি তোমরা খেয়াল করে থাকো দেখবে যে আমাদের স্কুলের সামনে বা যে কোনো জায়গায় রাস্তায় যদি গর্ত হয়ে যেত ছেলেরা পড়ে যেত গর্ত দেখা দিকে মাটি এখানে জল জমতো হ্যাঁ আর এর মধ্যে কি শুধু 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 কিছু কিছু হয়ে যেত খেয়াল করে যদি দেখতে গরমকালের কথা বলছি যদি প্রচুর সূর্যের আলো পড়ে এর মধ্যে কেমন একটা বাবলস তৈরি হয় Bubble. বিন্দু একই না এর মধ্যে পুরোটাই অক্সিজেন বুঝেছে তাহলে সব থেকে বেশি অক্সিজেন তৈরি হয় বাবল শ্যাওলা সবথেকে বেশি অক্সিজেন তৈরি হয় কোথায় জলে সমুদ্র ঠিক আছে আচ্ছা এরপরে কোথায় হবে ভূপৃষ্ঠে এই তো ভূপৃষ্ঠে প্রচুর গাছপালা আছে তাহলে সব গাছপালাই অক্সিজেন তৈরি করছে তার মধ্যে আমাজনের জঙ্গল তৈরি করছে তার মধ্যে 50% মানে সারা পৃথিবী একদিকে আমাজনের জঙ্গল একদিকে ও গোপাল ফাইট হবে কে জিতবে অক্সিজেন অভাব পড়ে না বাড়ি এত গাছের জন্য পাহাড়ি অঞ্চলে অক্সিজেন অভাব পড়ে না পাহাড়ি অঞ্চলে ও হ্যাঁ পাহাড়ি অঞ্চলটা কিন্তু ওখানে অক্সিজেন লেভেল কম কারণ উপরের দিকে যত উপরে ব্যাপারটা হলো যেখানে তৈরি হয় সেখানেই যে ভালো পরিমাণে থাকবে এমন কোনো ব্যাপার না। যেমন মনে করো দেখো অক্সিজেন কি একটা রাসায়নিক পদার্থ ক্লিয়ার এখন ব্যাপারটা হচ্ছে কি এটা যদি ভূপৃষ্ঠ হয় আর এটা যদি পাহাড় হয় সেটাকে জানি মানে এখানে মনে করো পাইন গাছ আছে ধরলাম কারণ ওখানে পাইন গাছ থাকে এবার আচ্ছা এবার শুনি এটা যদি ভূপৃষ্ঠে আমার বাড়ি ওটা বডি নিয়ে ধরতে দাও ওটা বডি নিয়ে ধরতে দাও দাদা 60 ওর টাওয়ার বডি নিয়ে দাও আর এখানে যে কেদারনাথ ও আর এটা শিব মন্দির এটা দাঁড়াতে পারি এই পুরো 60 এর পাওয়ার হ্যাঁ হ্যাঁ এই যে কেদারনাথের শিবলিঙ্গ এমনি থেকে দিয়েছি এবার শুনুন তাহলে এই যে পাহাড়ের মাথায় পাইন গাছ আছে পাইন গাছে অক্সিজেন তৈরি হচ্ছে প্রচুর পাইন গাছ প্রচুর অক্সিজেন এখন অক্সিজেন বাতাস থেকে ভারী না হালকা ভারী অক্সিজেন কি হবে পাহাড়ের গা বেয়ে নিচে চলে আসবে ওটা একটা বলতে না জামা ওটা একটা চারা গাছ যা অক্সিজেন দেয় একটা বড় বড় তাই দেয় আরেকবার না না এটা কি বলতো পাহাড়ের ক্ষেত্রফলের উপর নির্ভর করে কি বললে সবচেয়ে বেশি পাহাড়ের সেগুন আছে বড় বড় পাতে তো হবে বেশি অক্সিজেন দেবে আর লজ্জাবতী গাছে এই দাদা তো সেলিব্রেশন কোন দিল গাছ বেশি দেবে কোলা কথা বেশি দেবে না একদম তবে অ্যামাজন জঙ্গল নিয়ে সবার এত গর্ব কিন্তু দুঃখের বিষয় অ্যামাজন জঙ্গল দিনের পর দিন আস্তে আস্তে দাদা আমার জন্য খুব সাপ আছে চলে আসছে নদী প্রবাহ অ্যামাজন যে কোনো একটা জঙ্গল ধ্বংস হওয়ার পেছনে কারণ হলো একটা কথা আমি বলবো
কোশ্চেনটা বন ধ্বংস হওয়ার একটা কারণ। বলবো ওই তো বিদ্যুৎ কামলা গান ওটা আমি বলবো মানুষের বাড়িতে বেশি কারণে ওরা বলতে হবে কি চোরা চোরা শিকারি, ওটা আমি বলতাম। চোরা ভাবে চুরাই জাপানো আদর বিনা হ্যাঁ মানুষ গাছ কেটে ফেলছে ইত্যাদি। আর বলবো কোনো কারণ ধরে আমাদের মানুষ হচ্ছে ফোনে এলপিডি করতে গিয়ে ওই আগুন ধরে চলে আগুন ধরে পড়ে গিয়ে শ্বাসকষ্ট হয়ে যায়। এটাই তো দাম আনা দাবার হলে মানুষের টাকা কালা ঠিক আছে আচ্ছা এবার চলে আসি। যদি কোনো একটা গাছের পাতা বা গাছে বা কাঠে আগুন ধরায় হাইলি বলবা, তাহলে ধরো কাঠে আমি আগুন ধরালাম, তাহলে কাঠ পোড়ানোর ফলে কোনো একটা গ্যাস বের হবে, সেই গ্যাসের নাম কি? ও বলবো দাদা বলবো শুনে না বলো, কি বলবো? কাঠে আগুন ধরানো, তাহলে এখন কাঠ থেকে যে গ্যাস তৈরি হবে সেই গ্যাসের নাম কি? ও পারবো দাদা এত সহজ জীবনে পারবো এই সঙ্গীতা বলো কোন কারণ তার একটা জিনিস বলো, গাছ যখন বেঁচে আছে কোন গ্যাস দিচ্ছে? কোন গ্যাস নিচ্ছে? ও, তার গাছ যখন বেঁচে থাকে কার্বন ডাই অক্সাইড নেয়, অক্সিজেন দেয়, পরিবেশে ভালো করে। ওই গাছকে যখন মানুষ মেরে ফেলে আগুন ধরাচ্ছে, অক্সিজেন তো দেওয়া দূরে থাক, কার্বন ডাই অক্সাইড দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরপরে যদি হচ্ছে সে অঞ্চলে গাছপালা কমতে থাকে তাহলে সেই অঞ্চলে আবহাওয়া পরিবর্তন হবে। এর মানে এক বছর প্রচুর বৃষ্টিপাত হলো, গাছ সব ধুয়ে চলে গেল। কার না, পৃথিবীর সমস্ত জীবটাই কার্বন তৈরি করে, কার্বন ছাড়া কোনো কিছু সম্ভব না। আচ্ছা এবার চলে আসি হচ্ছে বন কেটে ফেলার পরিবেশের ক্ষতি। আচ্ছা বন কেটে ফেলার ফলে কি হবে? যদি যদি বন কেটে ফেলা হয়, গাছের শিকড় কি করে? বন্যা আটকাতে পারে। এবার শুনো, যদি কোনো একটা বিরাট অঞ্চলে গাছ কেটে ফেলা হয়, তাহলে সেখানকার গাছের শিকড় মাটিতে আঁকড়ে ছিল, তাহলে এখন ধীরে ধীরে যদি বৃষ্টি হয়, যদি আমি মনে করো 500 বছরের একটা সাইকেলের কথা বলছি, তাহলে 500 বছর ধরে ওখানকার মাটি ধুয়ে যাবে। তোমরা খুব ভালো করে জানো যে মাটির তলদেশে আমাদের যে ভূপৃষ্ঠ আছে মাটি, তাদের যে এঁটেল মাটির স্তর, তার যে বালি মাটির স্তর না, তাহলে বালি মাটি যখন থাকে সেই মাটিতে গাছপালা বেশি হয় কি হয় না? কেন হয় না? জল জমা কম। এখন গাছপালা তো হলোই না, সূর্যের তাপ পড়ছে, ফলে কি হবে? সেখানে কিছু সৃষ্টি হবে, বালি বালি আচ্ছা এরপরে প্রশ্ন হচ্ছে যে কি করে আবার বনভূমিকে ঠিকঠাক রাখা যায়, পূর্বের মতো করা যায় কি? সবার প্রথম কি বলতে হবে? আচ্ছা সবার প্রথম কি হওয়া উচিত? মানে যদি আগেকার মতো বনভূমি তৈরি করতে চায়, ওই ডাইনোসরের যেরকম কেন যদি সবাই লাগায়, আজকের দিনে পৃথিবীতে সেই রকম জিনিসপত্র নেই, সেরকম পরিস্থিতি নেই। ডাইনোসরের সময় যে গাছগুলো ছিল সেই গাছগুলো আজকেও দেখি কোনোটা না। মানে তোমরা সেই এই দানব দেখেছো? দানব দানব অনেক বড় বড় দানবের কাছে আমরা দানব আর পিঁপড়েগুলো শেষ হয়ে গেল। আমি ওটাই বলতে চাইছি। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের কার্টুনে দেখবে যে ডাইনোসরকে মারতে চলে আসছে মানুষ, পাথরে নিয়ে। ডাইনোসরের সময় তো মানুষ ছিল না। আচ্ছা এক নাম্বার তাহলে আচ্ছা শোনো, ব্যাপারটা হচ্ছে কি সেই সময় পৃথিবী যখন সৃষ্টি হয় সেই সময় দেখবে যে গাছে সার দিলে গাছটা দিয়ে বড় হয় না। সেই সময় প্রকৃতি এমন ছিল যে সেই সময়টা গাছপালা আজকের থেকে অনেক বড় বড় থাকতো, ব্যাপারটা বড় হওয়ার সময় পেয়েছে। আমাদের হাই রোডের সাইডে রাস্তা হওয়ার আগে কত বড় বড় গাছ ছিল? অনেকে বলছিল একটা গাছ মোটামুটি 200 বছরের পুরনো, অনেকে বলছিল কথা। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি সময় পেলে গাছও বড় হয়, এখনকার দিনে সেই সময়তেই পাচ্ছে। আরে এই জন্য সবার প্রথম যেটা দরকার, এক নাম্বার যদি বনাঞ্চল সংরক্ষণ করতেই হয়, সবার প্রথম যে কাজটা করতে হবে কি বন কাটা বন্ধ করতে হবে। 2 নাম্বার যেটা বইতে লেখা আছে, যে পরিমাণ বন জঙ্গল আছে সঙ্গীতা সেটা কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। 3 নাম্বার প্রথম কি কাটা বন্ধ, কাটাই এখন বন্ধ হয়ে গেল। 2 নাম্বার সংরক্ষণ যেটা বইতে লেখা নেই। 3 নাম্বার নতুন করে গাছপালা লাগাতে হবে। আচ্ছা এরপরে পশুচারণ অনেকগুলো আছে, 3টে পয়েন্ট। আচ্ছা এরপর চলে আসছি যে উত্তরবঙ্গের বনভূমি সংকট। ব্যাপারটা হচ্ছে কি উত্তরবঙ্গ মানে আমাদের পশ্চিমবঙ্গের উপর, ভালো করে শুনুন, পশ্চিমবঙ্গ। আচ্ছা পশ্চিমবঙ্গের ম্যাপ যদি আঁকি এখানে একটুখানি এরকম আছে,
ওটা কি জিনিস? আচ্ছা মোটামুটি এরকমই হয় আর কি। একটা মানুষ। আচ্ছা আমি যেটা বলতেছি তবে এখান থেকে গঙ্গা নদীটা এসছে না বাংলাদেশে ঢুকে গেছে তাহলে এর উপরের অংশকে আমরা কি বলবো উত্তরবঙ্গ নিচের অংশকে আমরা কি বলবো দক্ষিণবঙ্গ আমরা কি জানি? বাংলাদেশের থেকে এটা পশ্চিমবঙ্গের একটা বেশি হাতে আঁকা ম্যাপ এরকমই হয়। আচ্ছা এবার আমার কথা বলো মহান বলো, আমরা উত্তরবঙ্গে বাস করি না দক্ষিণবঙ্গে? হ্যাঁ দক্ষিণবঙ্গে কেউ বলতো পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ আচ্ছা এবার একটা কথা বলো পশ্চিমবঙ্গের উপরের দিকে ভালো করে শুনবা পৃথিবীতে যত রাজ্য আছে ভালো করে শুনবা পৃথিবীতে যত রাজ্য আছে। আচ্ছা কৃষ্ণনগরে ওই লেখক কবির নাম ছিল কি সকল দেশের রানী সুজি ওই তো বলবো মাইকেল মধুসূদন ডিএল রয় এই যে গানটা লিখেছিল সেই গানটা কিন্তু এমনি পৃথিবীর মধ্যে যত রকমের ভূমি দেখা আছে মোটামুটি সব কিছু পশ্চিমবঙ্গে দেখা যায়। বলবো মরুভূমি তো দেখা যায় না, মরুভূমি তুমি পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে তুমি যাও সেখানে মরুভূমির ফিলিংস পাও। পশ্চিমবঙ্গে সব কিছু আছে, পশ্চিমবঙ্গে পাহাড় আছে, ঠিক আছে, পাহাড়ের নিচে সমভূমি আছে, তার নিচে সমুদ্র আছে, এবার শুন পশ্চিমবঙ্গের একদম উপরের দিকে উত্তরবঙ্গ, উত্তরবঙ্গে কোন গাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে? আচ্ছা দেখবা যে যতটা যে প্লাইউড আছে প্লাই বা টিম্বার লেখা থাকে দেখবা বা শাল সেগুন তো এদিকে হয় না যাদের সেই গাছগুলো কোথায় হয়? উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে যত কাঠ শিল্প তৈরি হয়েছে অত কারখানা তৈরি হয়েছে কাঠ পাচ্ছে কোথা থেকে? উত্তরবঙ্গে যে প্লাইউডের এত বড় বড় কারখানা কাঠ পাচ্ছে কোথা থেকে? জঙ্গল থেকে তাহলে গাছ কেটে ফেলছে। জঙ্গলে জলদা পড়া গরু মরাই কোন প্রাণীর জন্য বিখ্যাত? এখন মনে করো গন্ডার জঙ্গলের মধ্যে লুকিয়ে ছিল, দিয়ে ওর পেছন থেকে গাছ কেটে নিল। প্রবাদ দিচ্ছে, প্রবাদ শিখাচ্ছে ব্যাপারটা কি হচ্ছে উত্তরবঙ্গে আজকে যে ঘন বনভূমি ছিল সেই ঘন বনভূমি কি হয়ে গেছে আস্তে 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 কেটে ফেলা হয়ে গেছে। এই কারণে কি এই অঞ্চলে যে প্রাণীগুলো বাস করতো সেই প্রাণীগুলো বাসস্থান হারিয়ে অনেকে মারা গেছে, তাই তো? আচ্ছা এই জন্য কি এর কি বলছে উত্তরবঙ্গের বনভূমি সংকট, উত্তরবঙ্গের বনভূমি সংকট। আচ্ছা এছাড়াও এখানে যে রেল লাইন গুলো ছিল এখানে প্রচুর পরিমাণে হাতি থাকতো। রেল লাইনে ট্রেন যখন যেত হাতি বুঝতে পারতো না, আমাদের এখানে গরুর মুখে ট্রেনে তো প্রচুরই কম হাতি কি হতো প্রিয়াঙ্কা ট্রেনের সামনে চাপা পড়ে মারে। এবার যদি ম্যানগ্রোভ বনভূমির বর্তমান সংখ্যা দেখো ম্যানগ্রোভ কোথায় থাকে? সুন্দরবনে। আচ্ছা ম্যানগ্রোভের কর্ণ বলবা ম্যানগ্রোভ উদ্ভিদের একটা বৈশিষ্ট্য ম্যাঙ্গো লবণাম্ব উদ্ভিদের একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ম্যানগ্রোভ উদ্ভিদের একটা বৈশিষ্ট্য ম্যানগ্রোভ মানে সুন্দরী গাছ। বলবো ওই বাড়ির সামনে দেখবা বেশ সুন্দর তাই তো সুন্দর হওয়ার জন্য সুন্দরবন সুন্দরী গাছকে বলবে প্লাইউড ব্যাপারটা হচ্ছে সুন্দরবনের যে জঙ্গল। আচ্ছা আগেকার দিনে ভালো করে শুনবা দাদুর আমলে মানে দাদুর আমলে ঝড়ঝড়টা আজকে শুনে দেখবে যে আগেকার দিনে এত ঝড়ঝড়টা আমাদের এদিকে আসতো না। গোপাল তাই বলে কেন আসতো না? হ্যাঁ ওই সুন্দর যে নাম দিয়েছে হিসাবে ব্যাপারটা যে মনটা দেখতে সুন্দর হতো ওখানে জিনিসপত্রগুলো এত খারাপ। আচ্ছা দেখে নাও এই যে আমাদের পশ্চিমবঙ্গের
নিচের দিকের অঞ্চল থেকে বাংলাদেশের অনেকটা অঞ্চল জুড়ে সুন্দরবন অবস্থিত। এর নিচে কি থাকে? সমুদ্রতে সাইক্লোন তৈরি হয়, যার নাম হলো ক্রান্তীয় ঘূর্ণিঝড়। একদম আমফান, জামফান, কি আমফান, জামফান, আমি বলছি রেমাল। রেমাল, আইলা, হ্যারিকেন। আচ্ছা এবার একটা কথা বলো তো, দেখো সমুদ্রে মনে করো তুফান তৈরি হলো। তাহলে সমুদ্র থেকে জমা বলে জামকা। তাহলে এই যে এখানে যে তুফান তৈরি হলো, তুফান মানে কি? জোরে একটা হাওয়া। তাহলে এখন সুন্দরবনে যদি প্রচুর গাছ থাকে, উড়ে চলে যাবে। তাহলে সে কি করবে? তুফানের শক্তি অনেকটা কমে যাবে। তাহলে আমাদের এখানে কি তুফানের হাওয়া পৌঁছাবে, কিন্তু অত গতিবেগ থাকবে, ঝরঝরে দেখা দেবে না। দেখা দেবে না। আগেকার দিনে মোটামুটি আজ থেকে 200 বছর আগে এই অঞ্চলে, সুন্দরবন অঞ্চলে এত ঘন গাছপালা ছিল যে মানে সমুদ্র থেকে উৎপন্ন সাইক্লোন কি হতো, সুন্দরবনে এসে হাওয়াতে আটকে, মানে জঙ্গলেই আটকে যেত। ওর শক্তি এত পরিমাণে কমে যেত আমাদের দিকে ঝড়ঝড়টা যেতে হবে পৌঁছে যেত, আমাদের শুধু কালবৈশাখী ঝড়টা দেখতে পাওয়া যেত। কিন্তু বর্তমানের পরিস্থিতি কি? ওখানে তো কিছু আদিবাসী মানুষ আছে, তারাও কুল নিয়ে বেরিয়ে পড়ে, চলো আজ কাঠ কেটে আনি। ওই পর থেকে কি হয়েছে? আচ্ছা এখানকার গাছপালা অনেকটা কেটে ফেলা হয়েছে, ফলে কি হয়েছে? এখানকার জীব বৈচিত্র্য। আচ্ছা এখানে সুন্দরবনে কোন প্রাণী দেখতে পাচ্ছি বলো? বাঘ বাদে বলবো? আই পারবো দাদা। পৃথিবীর বৃহত্তম সাপ অ্যানাকোন্ডা। এসো দিদি। পিরানা। পিরানা শিকার সব কিছু খেয়ে নেয়। ফোন এনেছে। আচ্ছা আজকে তাহলে এই এর পকেটে টিউবলাইট চলছে। ওদা এই মামা। এসে যাও। টিউটিউ করে এখন তো এসে যায়। আচ্ছা টেক্সট বই পেজ নাম্বার কত তোমরা? জানি না। আচ্ছা টেক্সট বই ম্যাঙ্গ্রোভ উদ্ভিদ আছে, ম্যাঙ্গো ওদা বলো আমি না ম্যাম বলো। ওদা আমি না ফোন করো। ম্যাঙ্গ্রোভ উদ্ভিদ আছে, ওই পেজে শেষ করছি। ওদা ম্যানগ্রোভ বনাঞ্চল বর্তমান সংকটের পরিবেশ শেষ করে আচ্ছা আজকে হচ্ছে কত তারিখ? সঙ্গীতা, মানিকি, মমতা, কর্ণ, সুরেখা, জয়, প্রিয়াংশু, শুভজিৎ, মজিদ, আজকে বই দেবে হচ্ছে ওদা এটা বলতে বলবো। আরে ভালো বলতে না বলো। আরে বলো না বলবো। ওদা বলবো। ওদা ভালো কোশ্চেন। তো ভালো বলছি নেবা দিয়ে নড়ে দাদা। ওদা বলি না। শিক্ষক বইয়ে বার করো 439 পাতা, এক নাম্বার কোশ্চেন আগের বার যেগুলো সেমি দেবো। তাহলে এক তাহলে শুরু করো। এই যে টপিক এ বোন পেয়েছো সবাই, তাহলে শুরু করো। এক, ওদা তিন জগতে বলে দিবি। হ্যাঁ অবশ্যই পয়েন্ট 3টে বেশি করবে না, মানে টাকা নেই তো। হ্যাঁ, একে একে কমা কমা করবো করতে তাহলে হচ্ছে, আমাদের স্যার বলে যে 2 নাম্বার 4 পয়েন্ট। তাহলে চারটে লিখ, চারটে বলবো। কিন্তু পরীক্ষায় আসছিল দুটো বৈশিষ্ট্য, এটা কি করে সম্ভব? সম্ভব না। ওটা তো উল্লেখ করতে হবে 3টে লিখেছো। আচ্ছা একের পরে 10, 11, 12, 12 পরে হচ্ছে 14, 16 হচ্ছে 16। পদ্ধতি বলে পুরোটা। আচ্ছা 16 নম্বর কোশ্চেনে যে ধাপগুলো আছে না 5টা, প্রত্যেকটা ধাপ কিন্তু পৃথক পৃথক ভাবে কোশ্চেন হিসেবে আসবে। ঠিক আছে স্যার। এবার চলে আসে 18, সময় থেকে 18, 19, কিভাবে আসবে? ওদা এটা দেখি।
18 প্রিয়াংশু চুপ 18 19 20 21 আচ্ছা 22 তিনটে বলবো তো 22 এবারে 23 আর 23 এর ক্ষেত্রে কিন্তু তিনটে পয়েন্ট ভালো করে মনে রাখবে হ্যাঁ যে কোনো তিনটি যে কোনো দেখো ব্যাপারটা কি বলতো এখানে যে পাঁচটা পয়েন্ট লেখা আছে না 23 নম্বর কোশ্চেন বলছি সে পাঁচটা পয়েন্টই কিন্তু একটা একটা বিশেষ বিশেষ প্রশ্ন ধর এরা হয় কোশ্চেন দিয়ে দিলাম পরে দিন যে তাপমাত্রা বৃদ্ধির পিছনে বন্ধনাংশের কারণ লেখো তখন কিন্তু এই পয়েন্টে লিখতে হবে তাহলে তুমি তিনটে বলে তার মধ্যে তাপমাত্রা বৃদ্ধি করলে তাহলে কিন্তু করতে হবে সবকটাই করতে হবে পরের শুক্রবার পরীক্ষা তাই তো পরের শুক্রবার পরীক্ষা হ্যাঁ এক সপ্তাহ মানে এক সপ্তাহ টাইম আছে আজ এবার চলে যে 25 25 এর পরে হ্যাঁ 25 এর পরে কোনটা দেওয়া যায় 26 এবার এই পুরোটা বড় এই জন্য তো একটু বেশি করে দিই 26 দিনে দেবো 26 হচ্ছে নতুন 25 এর পরে 25 এর সবকটাই করবা যদি লিখতে দেওয়া হয় তিনটে লিখবে 26 আচ্ছা 31 26 26 31 এর পরে 32 33 34 35 চ্যাপ্টার শেষ করে দিল ডায়লগ বাজি দিয়ে লাভ নেই ঠিক আছে ইচ্ছা থাকলে সব সম্ভব দাদা কি বলছো আচ্ছা এবার চলে যাচ্ছে 37 কোণে বলি 35 কোণে বলি এইরকম আরে না কে দিয়েছে দিয়েছে হ্যাঁ আচ্ছা আমাদের তো হচ্ছে তোমরা 35 কোণে বলো কত ঠিক আছে দেখো দেখো দা हम देखो कि देखो तुम्हें ओले ओले देखो আরে কি বলতো অঙ্কে ধরো জটিলতা আছে যখন লোডিং কাজ করে ধরো অঙ্ক মাথায় কাজ করছে না আগের জায়গা ঘুরছে আমি এটা বাইরে প্রসেসিং চলছে এই যে প্রসেসিং হয়ে গেল বাইরে তো প্র্যাকটিস করতে হবে মনে হচ্ছে না ঠিক আছে ओले ओले এবার বসে দিয়ে দা ওলে বাচ্চাদের ভয় পেয়ে যায় আমিও যাই আমি যাই আপনারা বলে দিয়ে বলবে কে বাড়িতে ওদা ছায়াদুর বকবা ছায়াদুর বকবা চা গাছে যে গাছ গাছ ছায়া দেয় আরে ওর কি লিখতে হবে কি লিখতে হবে চা বাগানে ছায়া দিয়ে এবার ফাইনাল পরীক্ষা সিলেবাস হবে আচ্ছা অনেক কোথায় ওদা ওই ক্লাস 8 এর প্রাইমারি টিম কোশ্চেন নিকাল কোশ্চেন ব্যাক নিকাল হার্টবিটের হাতে কত বড় জিনিস বলে দিদি মাই মাই নিকাল টুকি দেখবি ওদা গ্রাফ করব নাম্বার 2 ব্যাক 60 বুক অফ বুঝাই হোক দেখে পড়ো আচ্ছা তোমাদের থার্ড পরীক্ষার অঙ্কের সিলেবাসে যদি আসা যায় তো থার্ড পরীক্ষা কততে হবে 70 ঠিক আছে আচ্ছা এই 70 মার্কের মধ্যে কতগুলো অধ্যায় আমাদের হয়ে গেছে কতগুলো অধ্যায় নতুন করে করতে হবে যেমন হ্যাঁ এক থেকে 17 হবে শোনো তোমাদের প্রথমে 1 নাম্বার সবার প্রথমে হচ্ছে 1 মার্কের কোশ্চেন থাকবে
কটা দাদা? 1 গুণ 6 মানে 6টা কোশ্চেন দেবে। এটা হচ্ছে 1 মার্কের কোশ্চেন হয়ে গেল। দেবে মানে কোন ফল? এইটাই তো কোশ্চেন প্যাটার্ন। 2 নম্বরে হচ্ছে 2 মার্কের 6টা কোশ্চেন থাকবে। তাহলে 6 গুণে কত হলো? 12। 12 হয়েছে। এবার এই যে 1 মার্কের আর 2 মার্কের প্রশ্নগুলো যারা খুব ভালো করে প্র্যাকটিস করবে, তারপরে হয়ে গেল মানে যারা টেক্সট বইয়ের অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে, তারা এই দুই ধরনের অঙ্ক কি হবে শিওর মোটামুটি পারবে। আর এগুলো কমন আছে আমি বলতে পারবো না, এগুলো স্যারা নিজের তো বানিয়ে বানিয়ে দেবে। তোমরা কমন তো আমাদের 3 নাম্বার দাগ দেবে, 3 দাগ 3 দাগে বলতে সবার প্রথম থেকে পাটিগণিত। পাটিগণিতে থাকবে হচ্ছে দুটো প্রশ্ন। কটা প্রশ্ন থাকবে? দুটো। আচ্ছা খুশি পিছে হচ্ছে আগেরবার 4 মার্কের কোন ছিল, কথা দেখলো? আর 5 মার্কে থাকবে তুমি কমন কাপড় তো? শিওর। শিওর একদম। আচ্ছা এই পাটিগণিতের মধ্যে কি কি আছে দেখে নাও। দেখো পাটিগণিতের সিলেবাস সেম। ত্রৈরাশিক আছে, শতকরা আছে, মিশ্রণ আছে, আর আছে কি সময় কার্য। মানে পাটিগণিতের সিলেবাস কিন্তু আমাদের শেষ। আচ্ছা এখানেও কিন্তু সেই কোশ্চেন প্যাটার্ন সেম। 2 পার্ট 4 2Q পার্ট 4, মানে 4টে কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেন করতে হবে। মানে মোদ্দা কথা হচ্ছে কি সেকেন্ড পরীক্ষার সিলেবাস যারা পাটিগণিত ভালো করে করেছো, থার্ড পরীক্ষার সিলেবাসে নাম দাদা তুমি শুন পড়েন। মানে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা যে এই 10 মার্ক এমনি পাবে, কারণ সেকেন্ড পরীক্ষার সিলেবাস করে দেখে হ্যাঁ মানে এতদিন তো যা প্র্যাকটিস করে সেই হিসাবে করেছে। মুখ থেকে নাম্বার থেকে চোখে মেরে আসছে। আচ্ছা বীজগণিতে আছে মিশ্রণ দরকার নেই, তো 4টের মধ্যে দুটো ওই কি আছে। ওদা আমাদের তুমি হচ্ছে 8 এর পর থেকে দুটো দেখেছি দাদা। আচ্ছা বীজগণিতে আসি। আচ্ছা বীজগণিতে তোমাদের হচ্ছে 3 মার্কের দুটো প্রশ্ন আছে প্রথমে। বিজয়ে 3 মার্কে দুটো 3 মার্কের আবার দুটো কোশ্চেন আসবে, আর 4 মার্কের দুটো কোশ্চেন আসবে। অধ্যায় নাম আমি লিখছি। সবার প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে কি উৎপাদকে বিশ্লেষণ। আচ্ছা উৎপাদকে বিশ্লেষণ হলো, এর সঙ্গে যেটা আসবে সেটা হচ্ছে লসাগু অথবা গসাগু। ঠিক আছে, মানে বোঝা গেল কি উৎপাদকে বিশ্লেষণ একটা দেবে 3 মার্কে, লসাগু গসাগু দুটোই দেবে, যেকোনো একটা করতে হবে। হয়ে গেল। তাহলে বলো তো এই সিলেবাস আমাদের হয়েছে কি হয়নি? হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আছে কি ওইটা সমাধান। সমাধান কি তোমাদের শেখানো হয়েছে? এটা লাস্ট সপ্তাহে শেখানো নেই। ঘনফল, ঘনফলের বীজগণিত হয়েছে, ও ফার্স্ট সামার হয়ে গেছে। আর এটা হচ্ছে কি বহুপদী সংখ্যামালার গুণফল, গুণফল হয়ে গেছে। আর সরল। আচ্ছা এখানে সুবিধা বলে দিই 4টের মধ্যে দুটো করতে হবে। এই কথা না, ভালো করে দেখো। 4টের মধ্যে দুটো কোশ্চেন। দেখো তোমাদের সরল হয়ে গেছে না? সরলীকরণ হয়ে গেছে। আচ্ছা আর ঘনফল হয়ে গেছে না? তাহলে এই সিলেবাসটা কিন্তু আমাদের হয়ে গেছে। যদিও তোমাদের সমাধান করো, সমাধানগুলো কিন্তু খুবই সহজ। সমাধান ওই বাইরে গুণফল কি দাদা? 4 গুণ পেয়ে গুণফল কি? করো বীজগণিত সংখ্যামালা গুণফল, এই বহুপদী সংখ্যামালা গুণফল আগে হয়ে গেছে। ঠিক দাও। ঠিক দাও তাহলে মাথায় দিও তো। হ্যাঁ। আচ্ছা এগুলো হচ্ছে ফার্স্ট অ্যাক্টিভিটি হয়ে গেল। 3 নাম্বার, 3 নম্বরে হচ্ছে কি সমীকরণ গঠন ও সমাধান। সমীকরণ গঠন, ঝামেলা পড়েই যাও, ও সমাধান। আচ্ছা সমীকরণ ও গঠন ও সমাধানের থেকে দুটো কোশ্চেন আসবে। আচ্ছা এখানে কিন্তু আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কি লেখচিত্র। লেভেলে তো 4 মার্কে থাকবে। 4 মার্ক। মাত্র আচ্ছা তাহলে সমীকরণ গঠন সমাধান আর লেখচিত্র, এখানে কটা কোশ্চেন থাকবে? এখানে মোট দুটো কোশ্চেন থাকবে, মানে 3টে কোশ্চেন থাকবে, দুটো করতে হবে। মানে 4 নম্বর করে দুটো না এই দেখো সমীকরণ গঠন ও সমাধানের মধ্যে দুটো কোশ্চেন থাকবে। দেখো ওরা ঝামেলা করবে, বিরাট তুমি ওদের দিকে তাকিও না, ওদেরকে কিছু করার নেই। এত চেষ্টা হলে হয়? এতবার বলে বলে ছেলে পেলে হয়। 8টা মাস কেটে গেল। 8টা মাস কেটে গেল। তুই যে এখনো মাস্টার দিতে পারছিস। জায়গা বাড়ি দিকে না দাদা? আইনি জায়গায় চলে।
মিত্রর ঘর উৎপাদক ও দা এবার পরে হচ্ছে আচ্ছা 5 নাম্বার শোনো তাহলে কি বললাম 3 দাগ ভালো করে শোনো 3 দাগের কোশ্চেনে পাটিগণিত আসবে পাটিগণিত সিলেবাস কিন্তু আমাদের হয়ে গেছে আচ্ছা 4 নাম্বার দাগে বীজগণিত আসবে বীজগণিতে দেখো প্রথম যে সিলেবাস উৎপাদন বিশ্লেষণ লসাগু আমাদের হয়ে গেছে সেকেন্ড সিলেবাস সমাধান ঘনফল গুণফল সব হয়ে গেছে থার্ড সিলেবাস কিন্তু এটা কিন্তু আমাদের হয়নি মানে এই জায়গাটা কিন্তু আমাদের হয়নি এটা করতে হবে আচ্ছা এরপরে দেখো জ্যামিতি জ্যামিতির মধ্যে উপপাদ্য আছে উপপাদ্য যদি আমাদের একটা হয়ে গেছে যেগুলো আসবে তার মধ্যে একটা হয়ে গেছে আর যেটা হচ্ছে প্রয়োগ প্রয়োগ কিন্তু ওই সে প্রতিবারের মতোই ভগবানের নাম ছেড়ে দিয়ে রাখতে হবে ভগবানের নাম দিয়ে প্রয়োগের কথা বলা আচ্ছা এরা পাই চিত্র আচ্ছা এবার লাস্ট হচ্ছে সম্পাদ্য সম্পাদ্য তোমাদের হচ্ছে যেগুলো হয়েছে ও দাদা সম্পাদ্য মানে সম্পাদ্য 30 তুললে পাস দাদা 70 এ কত তুললে তোমার মন খুশি হবে 70 পেলে আমার মনটা খুশি হবে কি করে তুমি 3 নম্বর 4 3 নাম্বার ছাড় দিলাম যাও বিজ্ঞানে পারবো ওটা পারবো পেলে খুশি হবে এইটা অনেক কঠিন আচ্ছা সম্পাদ্য আমাদের এবারকার অনেকগুলো অধ্যায় আছে তার মধ্যে সবকটাই সহজ তবে আমি বিশেষ করে দুটো কোশ্চেন আসবে তো 3টে অধ্যায় করাবো 3টের মধ্যে দুটো কোশ্চেন চলে আসবে তারপরে যেটা এক্সট্রা থাকবে সেটা যাতে ভালো হবে প্রয়োগ তো কি করব প্রয়োগে কমন নেই এখানে বহুত প্রয়োগে কোনো কমন নেই ওই কমন নেই পরীক্ষায় ওই কত টাকা দেবে স্যার মাথা লাল লাল কমন নেই এবার আসি বিজ্ঞান যে সওয়াল আসছে বলো দাদা বলো ওসব লিখবা না 5 রাশি বিজ্ঞানে হচ্ছে 5 মার্কের একটা প্রশ্ন আসবে এর হচ্ছে পাই চিত্র তাহলে এখন বলতে কত মার্কের সিলেবাস আমাদের হয়ে গেছে ভালো করে মানে আজকের দিন থেকে যদি তোমরা থার্ড পরীক্ষার সিলেবাস না করে প্রথম আর দ্বিতীয় পরীক্ষার সিলেবাস ভালো করে করো কত মার্ক পাও 50 এর উপর পাবো দাদা পাই চিত্রে 5 হচ্ছে এক নাম্বার দাদা পাই চিত্র 1 নম্বরে 5 নম্বর হ্যাঁ তো থাকবে থাকবে না 5 হয়ে গেল আচ্ছা 5 এর পরে দেখো বীজগণিত ওরা 6 কালি হবে থেকে 6 বাবা তোমার দেখ একটা 12 17 উপপাদ্যের এখানে একটা বাবা 5 ও তো 5 এ না তো 4 এ যায় এবার 4 এ দিয়েছিল যদি 100 কত টাকা পেয়ে লাস্টের দিকে 5 আছে ঠিক আছে 22 হয়ে গেল না না এক যাই নিচে একটা পড়াই নেই সেকেন্ড পরীক্ষার মধ্যে লক্ষ আচ্ছা 500 এরপরে এখানে 10 মার্ক 32 তার মানে এখন যদি ওই সিলেবাস ভালো করে করে যাও কিছু লোক এখান থেকে 3 পেয়ে যাবা এখান থেকে 6 পেয়ে যাবা কত হলো তাহলে 41 মার্ক প্রথম আর দ্বিতীয় পরীক্ষা সিলেবাস থেকে আসবে অনেক কথা করানো হয়ে গেছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে 70 এর মধ্যে 41 কিন্তু আজকের দিনে তোমরা পারবা বলো তাহলে এখন বাকি থাকলো কত মার্ক 39 ও এমনি হয়ে যাবে তো ওই 29 আর 9 মার্ক যেই করে তুলে আচ্ছা তোমাদের সবাইকে একটুখানি বলে রাখি সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে আনুমানিক ডেট বলছি সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে আমরা লেখচিত্র শুরু করব লেখচিত্র মানে হচ্ছে গ্রাফ ওই গ্রাফটা লিখলেন না লেখচিত্র লেখাছিল নোটে বাংলায় লেখচিত্র ইংরেজিতে গ্রাফ আচ্ছা গ্রাফের জন্য কতগুলো জিনিস বাজার থেকে কিনতে হবে এখন বলে দাও সর্বপ্রথম হচ্ছে যে আমরা সবাই দেব তাহলে ও দিদি আমাকে ওদা তুমি অনেকগুলো কিরান রাখতে এটা প্রবাদের দিনে চুচো মেরে হাত বন্ধ করতে নেই আমি এটা 5 টাকা বেশি দেবো যাও এটা গুল দো বাস টাকা দাও না তোমাদের বলে রাখার কারণটা বলছো না এখন বাজারে গিয়ে একটা গ্রাফ খাতা কিনবা মোটা দেখে মানে বাজারে সবথেকে মোটা যে গ্রাফ খাতা বাজারে আছে বড় সাইজের গ্রাফ খাতা কেউ কিনবা না ছোট সাইজের গ্রাফ খাতাগুলোই কিনছে
কাজে দেখো বড় পাবা ছোট পাবা, ছোট সাইজের গুলো কিনো, বড় সাইজে লাগবে না। ছোট সাইজে একটু মোটা। হ্যাঁ চেষ্টা করো মোটা থেকে কিনে, একটা জন্য হয়েছে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আচ্ছা গ্রাফ হয়ে গেল। আর গ্রাফ করতে গিয়ে লাগবে হচ্ছে তোমাদের জ্যামিতি বক্সে যে যে যন্ত্রপাতি আছে সেগুলোই লাগবে, ঠিক আছে? আচ্ছা গ্রাফ খাতা আমি কিন্তু শুনে নাও, থার্ড পরীক্ষার সিলেবাস আমরা শুরু করিনি, এখন বলে দিলাম। গ্রাফ খাতার জন্য কিনে ঘরের মধ্যে ব্যাগবন্দি হয়ে যায়। যখন গ্রাফ করার সময় আসবে তখন কিন্তু বাজারে গ্রাফ খাতা পাওয়া যায়। কেন? সবাই কিনবে। তো সবাই কিনে ফেলবে বলে ভাইপো পরের দিন আনবো কিনো। ওই দা, তোমাকে দেখে লোকে হাত দিলে আমাদের ছাড়তে দাও, তখন তোমার কিনতে বলছে। তোমার মুখ দিয়ে ছাড় দিতে হবে। হ্যাঁ আমি তো সমাজ চান। আরে ওরা ছাত্র পাঠায় বলতে গেলে যাই মনে করতো। আচ্ছা তাহলে বোঝা গেল। তাহলে তোমরা কি করবে? বাজারে গিয়ে ছোট মস্ত আচ্ছা গ্রাফ পেপারটা হবে কেমন শুনুন। অনেকে বাংলা ভাষা দাবি করে থাকে একদিকে হচ্ছে এই যে ওটা জানি, চেক খাতা। এই যে বাজারে গ্রাফ পেপারে অনেক ধরনের গ্রাফ পেপার পাওয়া যায়। একটা হচ্ছে হ্যাঁ আর একটা চেক দেখেছো? আচ্ছা এই গ্রাফ পেপারটা হচ্ছে একটা যে কোডগুলো একটু বড় বড় হয়, মানে বাজারে দু ধরনের গ্রাফ পেপার পাওয়া যায়। একটা যে কোডগুলো একটু বড় বড় হয়, শুনো না, আর একটা যে কোডগুলো একদম ছোট ছোট হয়, ঠিক আছে? তোমরা হচ্ছে কি বড় বড়টা কিনবা, ঠিক আছে? বড় খাতা সবাই কিনবে। এরকমটা এরকমটা কিনবো। আচ্ছা না 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 খাতা কিনবা। এসব ছোট বড় হ্যাঁ বই ভাষা এর মধ্যে কতগুলো কোড থাকে গো? এ ছোট বড় ওর মধ্যে হচ্ছে 100টা কবে যায়, একটা জিনিস মধ্যে 100টা কবে যায়। আরে না এক সাথের মধ্যে এই কোন এর মধ্যে 100টা পেজো ওই সাইজে 25টা খাতা নেবে, এটা কিন্তু পেজ খাতা না। ওরা 8000টা কোড থাকে 8000টা ছোট বড় দাদা চেক খাতা। নতুন দাম চেক চলো বাড়ি কিরে বাবা এত দেখতে দাও। এই শোনো, এই সাইজের খাতা কিনবা। খাতায় দেখেছো আমার কথা ছিল ও এক সাইডে বাংলা দাগ দেওয়া থাকে হ্যাঁ বিশ্বাস করলেন না আচ্ছা এই খাতার বৈশিষ্ট্য হচ্ছে এই সাইডে গ্রাফের পেপার আছে আর এই সাইডে এই গ্রাফে যে গ্রাফ আঁকা আছে। আচ্ছা এই সাইডে গ্রাফ ডায়েরি করবো নাকি আচ্ছা এইখানে গ্রাফ আঁকতে হবে আর এই সাইডে গ্রাফের ডিটেইলস লিখতে হবে, ঠিক আছে? তাহলে খাতা কিন্তু বড়, এর থেকে একটা বড় সাইজের খাতা পাওয়া যায়, ওটা কেনার দরকার নেই। তুমি বেচবা নেবো। এটা শুধু একটু মোটা। এগুলোতে না পারে কিনে দিতে হবে বাজারে। বলবে জানি পুস্তকালয় দোকান থেকে পাবো অনুভব পুস্তক পাওয়া যায়, এইটাই হচ্ছে highlight। এতে মোটা পারে না। এটা ও দাদা ওটা যে গ্রাফ কথা আছে মুটি, এটা মুটিয়ে কোন দাদা কতগুলো প্রশ্ন শুনে ভালো করে। গ্রাফ খাতা ছোট সাইজের কি মনে বড় সাইজের? ছোট এরকম ছোট ছোট মুখগুলো বড় হবে বেশি মোটা হয় না, ওই সাইজেরই ওই হবে। ছোট আচ্ছা বলো ছোট হবে না মিডিয়াম হবে? বড় হয় না মিডিয়াম? বড় আচ্ছা বড় হোক, ছোট বড় ঠিক আছে? তাহলে ওটা শুরু করবো কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখে তোমরা কিন্তু গ্রাফ খাতা কিনে রাখবে। ও দাদা না না আমাদের বাইরে গেলে চলবে? আচ্ছা তোমাদের এখানে সিলেবাসে 17 নম্বর অধ্যায় পর্যন্ত আমাদের হয়ে গেছে, সময় কার্য হয়ে গেছে। এখন দেখো 18 নম্বর অধ্যায় লেখো
লেখচিত্রটা আমি এই মুহূর্তে একটার মধ্যে পড়াবা পড়াবো না। লেখচিত্রের পরের অধ্যায়ে কি আছে? সমীকরণ গঠনের সমাধান সমীকরণ গঠনের সমাধান, সেটা থেকে আমরা শুরু করব। সেপ্টেম্বর আগে হ্যাঁ, একদিন বই এসে পড়ছে পরীক্ষা নাও আচ্ছা, সমীকরণ গঠন সমাধান হচ্ছে 183 কথা বলো। দাদা কি বললে 1 8 3 আইনি বার করে দিও। বলে 183 183 পদে দিয়ে চ্যাপ্টার শুরু হচ্ছে। দাদা সম্ভব এটা অঙ্ক আছে 190 পদে আছে। বেরিয়েছে? কোথা থেকে 19 লেখা আছে, পেয়েছো? কোথা থেকে 19? হ্যাঁ পেয়েছি পেয়েছি হ্যাঁ পেয়েছি তো আচ্ছা, এই অঙ্কগুলো করার জন্য খুব একটা সূত্রের সাহায্য নিতে হয় না। দেখো, প্রথমে যে জ্যামিতিতে বীজগণিতের সাহায্যে এই অঙ্কগুলো তোমরা দেখো ছোটবেলায় পড়েছিলে যে একটা এন বানাতে 3টে জায়গায় গাড়ি লাগে, হ্যাঁ তাহলে 2টো এন বানাতে, ছটা 3টে এন বানাতে, রে বাপু তুই বললি কি করে 4টে, 12 তাহলে এইভাবে লিখাবার ডট 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 দেওয়া থাকতো না। তাই বলতো কি এটাকে বীজগণিতিক সংখ্যামালে প্রকাশ করো, তখন আমরা কি করে বলতাম, ও আচ্ছা একটা এন বানাতে 3টে, তাহলে একটা এন যুক্ত 3 দিয়ে 3কে 1 দিয়ে গুণ করলাম, মানে একটা এন বানাতে 3টে কাঠি লাগছে, তাই 3 কটা এন আছে? একটা, তাই 1 দিয়ে। এটা দুটো এন বানাবো, তাহলে একটা এন বানাতে 3টে কাঠি, দুটো এন বানাতে 3 গুণ 2, 3টে এন বানাতে 3 গুণ 3, 4টে এন বানাতে 4 গুণ 3 গুণ 4 5টে এন বানাতে 3 গুণ 5 এখন প্রশ্ন হচ্ছে যে এইদিকে কতগুলো আছে আমরা জানি না, তখন বলেছিলাম যে ও আচ্ছা এখানে x খানা n আছে, তাহলে x খানা n বানাতে কতগুলো কাঠি লাগবে? 3 গুণ x x হয়ে গেল 3x মানে x into x তাহলে এখানে কতগুলো জিনিস আমরা দেখলাম যে স্থির। দেখো যে প্রত্যেকটা n এ কাঠির সংখ্যা কি? 3x স্থির। কাঠির সংখ্যা কি? স্থির, মানে একই আছে। এইটা কি বলা হয়? ধ্রুবক। কি বলা হয়? ধ্রুবক। যার মান কখনো পরিবর্তন হয় না। কিন্তু জানো যে ওর সংখ্যা n এর সংখ্যা কি হচ্ছিল? পরিবর্তন হচ্ছিল। যেটা পরিবর্তনশীল তাকে আমরা কি বলি? চল বা চলরাশি। বুঝা গেল? আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা ধারণা পেয়ে গেলাম কি? যে ধারণা পেলাম সমীকরণ গঠনের সমাধান। না না, হ্যাঁ ঠিক আছে, সমীকরণ গঠনের সমাধান ধারণা মোটামুটি পেয়েছি। তাহলে এটাকে যদি আমি ছকের সাহায্যে প্রকাশ করি তাহলে কি হবে? আচ্ছা, যারা যারা এই বিষয়টাকে হালকাভাবে নিচ্ছ মনে রেখো, সমীকরণ গঠন আর লেখচিত্র এই দুটো জুড়ে আগামী বছর গ্রাফের প্রচুর অঙ্ক থাকবে। যারা এই বছর সমীকরণ গঠন আর লেখচিত্র শিখবে না, যারা ক্লাস 9 গিয়ে প্রথম পরীক্ষায় ডাঙা পেয়ে, কারণ অর্ধেক সিলেবাস হয়ে আছে, হলো? আর যেটা শুধু এটা অর্ধেক নাম্বার তো পাবে, অর্ধেক হ্যাঁ 20 পেতে পারে যদি না, বাকিগুলো তো নতুন। গ্রাফে 4, এবছর লেখচিত্রে 4। আচ্ছা শোনো, তাহলে এখানে আমি কি বলবো? n এর সংখ্যা, এখানে কি বলবো? n এর সংখ্যা, এখানে কি বলবো? কাঠির সংখ্যা। n এর সংখ্যা কি বলবো? কাঠির সংখ্যা। তাহলে n এর সংখ্যাকে আমরা x বলবো আর কাঠির সংখ্যা কি বলবো? 3 × x। ঠিক আছে, তাহলে এবারে কথা বলো তো, যদি একখানা n থাকে তাহলে কাঠির সংখ্যা কত হবে? 3 × x লেখা ছিল না? 3 × 1 3 × 3। যদি 10 খানা থাকে, 11 খানা থাকে 3 into 11 33, বুঝা গেল? তাহলে n এর সংখ্যার উপরে নির্ভর করে আমরা কাঠির সংখ্যা বের করতে পারছি। তাহলে এখানে কোন সূত্রের সাহায্যে বের করলাম? 3 × x। এটাকে আমরা কি বলবো? সমীকরণ গঠন। এবং n এর সংখ্যার সাপেক্ষে কাঠির সংখ্যা বার করছে, এটাকে আমরা কি বলবো? সমাধান। চারটে কাটি থাকে যদি যখন 4 into x 4 × x না, 3 × 4। এটা কোনো অঙ্ক করালাম না, ছোটবেলায় যে জিনিস শিখেছিলে সেটা একটু মনে করো। এবার একটা অঙ্কে আছে, কোষে দেখি 19 পেজ নাম্বার একটাই যাবে না, একটাই যাবে চালু শুরু আরম্ভ আজকে একটু থার্ড পরীক্ষার অঙ্ক বমি করা যাক। ওটা বউকে সহজ অঙ্ক করাবে। হ্যাঁ না পড়বে
অঙ্ক করো না, বাইরে থেকে যাতে আমরা পড়াশোনা করতে পারি। এক নাম্বার বাড়ি খেতে লাগে। অলোকের নাতি। এক নাম্বার প্রশ্ন প্রথমত পা গুটিয়ে বসো হয়ে গেছে সীমা ও দাদা, অঙ্ক করে বলছো? হ্যাঁ বই কোথায় তোমার বইটাই তো আনিনি, সেটাই তো বলছি। ওরা কাছে জন্য বই দেবো এইটাই তো দেখছি। এ মামা, আচ্ছা দেখো এক নাম্বার প্রশ্ন কি বলা আছে একেতে পারে না। আচ্ছা বলতেছে সীমা সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। সীমা লেখা সংখ্যাটি লিখো। কোশ্চেনটা যারা যারা বুঝতে পারোনি তারাই বোর্ডে লেখা আছে সবটা। সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তার সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। এখানে কি আমরা সংখ্যাটা জানি না, না তাহলে এক্স সংখ্যাটা কি এক্স? জানি না, তাহলে আমরা কি লিখবো? ধরি সংখ্যাটি হলো x লিখব। ধরি সংখ্যাটি হলো x, ধরি সংখ্যাটি হলো x হয়েছে। এবার সমীকরণ কি দিয়ে, তাহলে আমি কি লিখবো? অতএব প্রশ্নানুসারে, অতএব প্রশ্নানুসারে। তাহলে প্রশ্নানুসারে বলে কি করতে হয়? প্রশ্নানুসারে বলে ডান দিকে একটা সমীকরণ থাকে এবং বাঁ দিকে একটা সমীকরণ থাকে, মাঝখানে কে থাকে? মাঝখানে সমান সমান থাকে, মানে ডান দিকে সমীকরণের তথ্য আর বাঁ দিকে সমীকরণের তথ্য কি হবে? সমান হবে। কোশ্চেনে কোন দুটো জিনিসকে সমান বলা হয়েছে দেখে দেখো। কোশ্চেনে বলা আছে যে এত লোক এই সময় ফোন করছে কথা বলে না, বন্ধ হয়ে যাবে একবার। হ্যাঁ কথা বলে না। একজন ফোন করছে নাকি? 4 জন ফোন করেছে, 4 জন। আজ এবার শোনো, এবার কোশ্চেনে প্রথমে কি বলা আছে? সীমা একটা সংখ্যা লিখেছে, আমরা ধরে নিচ্ছি x, যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে। আচ্ছা সীমার সংখ্যা ছিল x, ভালো করে শুনো, দাঁত বার করবো না। সীমার সংখ্যা ছিল x, কোশ্চেনে কি বলেছে? এই সংখ্যাটার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে, তাহলে x এর দ্বিগুণ কত হবে? এক্স এক্স 2x। হ্যাঁ x গুণ x মানে x স্কয়ার হয়েছে, বুঝা গেল? তাহলে কি হলো যে সংখ্যাটির দ্বিগুণ কত হলো? 2x, তার সঙ্গে 2 যোগ করতে হবে। বললাম সংখ্যাটির 2 যোগ করে করেছি, সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তার সঙ্গে কে সমান যায়? করে দেখি, তার সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট, সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। তাহলে এটা কার সঙ্গে সমান সমান হবে? x এর 3 গুণ মানে আইডি কত হবে? বলবো x এর 3 গুণ মানে 3x, তার থেকে 5 ছোট 5 ছোট মানে 5 বার। তাহলে এই দুটো কি হলো? সমান হয়ে গেল। কোশ্চেনে সমাধান করতে বলেছি না, আমি লিখি। কোশ্চেনে বলছে সীমার লেখা সংখ্যাটি লিখি, তাহলে এখন আমরা কি করব? ডান পক্ষ আর বাম পক্ষ থেকে x এর মান নির্ণয় করব, বুঝে নিলে করতে পারবো। আচ্ছা তাহলে এখন সমাধান কি করে করতে হয় জানো তো? মানে x এর মানটা বার করতে হবে। তাহলে সবার প্রথমে আমরা কি করব? দেখো আমরা ধরবো কি বাঁ দিকে, এই যেখানে যেখানে x আছে সবগুলোকে ধরে কোন দিকে আনবো? বাদিকে। বাঁ দিকে। তাহলে এখন দেখো 2x ছিল বাঁ দিকে, তাহলে 2x বাঁ দিকেই থাকলো। দেখো 3x ডান দিকে ছিল না, 3x এর জন্য টেনে কোথায় আনবো? বাঁ দিকে। পরদ সংখ্যা 3x বাঁ দিকে কোন চিহ্ন নিয়ে আসবে? মাইনাস, কারণ 3x ডান দিকে ছিল, প্লাস আকারে বাঁ দিকে আসবে মাইনাস। এই অংশটা যারা বুঝতে পারছো না বারবার জিজ্ঞাসা করবো, কারণ এর পরে দুটো ক্লাস 9 আর 10 এই জাতীয় অঙ্কের উপরে নির্ভর করে সম্পূর্ণ চলছে। বললাম যে সমীকরণ গঠন করে তুমি বোঝা গেছে, বই দেখে দেখে বললাম যে x গুলোকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে x 3x দিকে কি আকারে ছিল? প্লাস আকারে, এদিকে কি আকারে? মাইনাস আকারে। এবার শুনো, এখন দেখো ডান দিকে তাহলে কে পড়ে আছে? -5, এ তো -5 ছিল, কোনো প্রবলেম নেই, পড়েই আছে। তাহলে দেখো বাঁ দিকে +2 ছিল, এটা কি ইউজ করেছি বাঁ দিকে? তাহলে বলো তো প্রিয়াঙ্কা, +2টা ডান দিকে কি আকারে যাবে? মাইনাস আকারে যাবে, তাহলে লিখো মাইনাস। ক্যালকুলেশন বোঝা গেল কি করে কি হলো? বোঝা গেছে? আমি 2 টাকা আগে নিই, প্রবলেম নেই। বা মাইনাস
মাইনাস দুই কি করেছে দুই 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 প্লাস 2 সমান এদিকে ছিল ঠিক আছে? চিহ্নের পরিবর্তন হয়। এবার রোহিত বলবে 2x 3x ক্যালকুলেশন করলে কত হবে? একবারে সঠিক উত্তর দেবা 5x 5x হয়নি কি হলো? হ্যাঁ মাইনাস মাইনাস x 1x বলতে হবে মাইনাস x। আচ্ছা প্রশ্ন হচ্ছে মাইনাস x কেন হলো যেটা নন্দিনী বলল মাইনাস x কেন হলো? হ্যাঁ বলো। হ্যাঁ 3 থেকে 2 বাদ দিলে তাই ঠিক আছে। এবার অর্পিতা বলবে মাইনাস 5 আর মাইনাস 2 ক্যালকুলেশন করলে মাইনাস 7 ঠিক বলেছো। এবার ডান দিকে আর বাম দিকে দুদিকে মাইনাস আছে না দুদিকে মাইনাস কি হয়ে যাবে কেটে যাবে তাহলে বা x এর মান কত পেলাম 7 তার মানে হচ্ছে ওই সীমার লেখা সংখ্যাটা কত ছিল 7 7 এর লিখো অতএব সীমার লেখা সংখ্যাটি ছিল না না বসে থাক হ্যাঁ লেখো অতএব সংখ্যাটি 7 এই কোনটা এবার ওষুধের উত্তর লিখো ওষুধে মানে এটাই তো উত্তর এটা উত্তর কোনো ওকে লিখতে হবে যে সীমার লেখা সংখ্যাটি হলো আমি তো একবারে লিখে দিলাম আমাদের সীমা লেখা যা লিখো আমরা তাই তুমি লিখেছো ওষুধে লিখো ও দাদা তো রং ঠিক করলাম না ও দাদা দাদা ও দাদা হ্যাঁ রং ঠিক করলাম সব উত্তর এলাম কি আমরা তো নাম্বার দেবে শুনুন ও আজ তো খাতা দেখে নিব অনেক শুনুন বলা দেবে না কে রে বিকাশ তুমি দাদা তোর কাছে নিচে মারি কর্ণ আর শুভদীপ আমরা তোমার সাইকেলে ও যাচ্ছিল না ওর সাইকেলে তুমি যাচ্ছিল মা কালা মা কালা কি দাদা ওই টাই বাইরে ও টাই বাইরে না ওই ওকে শোনো ও সাইকেল যদি আমি চালাই গর্ত ঘুরে যাবো হ্যাঁ উত্তর কি লিখবা সীমার লেখা সংখ্যাটি হলো 7 সাইকেল ছিল আমার দেখো তুই সীমার আমার কাছে নাম তো সাইকেল সুদীপ সীমার লেখা সংখ্যা কত তুই যেটা বলছিস সেটাই এরকমই তো বললাম হ্যাঁ কার কথা শোনা যাচ্ছে নিপা নিপে দেবে এইটা নিপা বেবে দেবে নিপা 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 আরে দাদা নিপা নিপে দেয় যদি নাম নিপা নিপা নিপে দেয় এইটা নিপা জেসে বাড়ি চলে কি রে কি পুরো পাকা ছাপড়ি দাদা ওই দাদা ওর বাড়ির সামনে গিয়ে বলবা নিপা বিড়ি খাবি দেবে রেখে যাবে তুমি এরকম করে বলবা হ্যাঁ আর বলি চান্স করতে ভালো কিনা কি হয়েছে রে ও তুমি আবার খাইছো আমরা তো ব্যবসা করি আমি না দুই এরকম করে আচ্ছা ইয়ে শোনো কমিক সংখ্যা দুইয়ের কোশ্চেনটা পড়বা সবাই তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল
থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটির মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। আর ক্রমিক সংখ্যা দিয়ে লিখি। আচ্ছা একটুখানি বলি, ভালো করে শুনবো। কোশ্চেনে কি বলে ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা কি করে বার করব? মানে ক্রমিক মানে পরপর। তুমি মনে হচ্ছে ধরো x ধরলাম, তার সাথে 1 যোগ করতে 2 যোগ করতে এরকম পরপর লিখতে হবে। হ্যাঁ ঠিক, তাহলে এখানে ধরে নিতে হবে কি ক্রমিক সংখ্যাটি হলো x, x plus 1, x plus 2। তুমি এবিসিডি তে বলো a plus 1 আর plus 2। তুমি ধরো প্রথম সংখ্যা a, দ্বিতীয় সংখ্যা b, তৃতীয় সংখ্যা c, তাহলে x এ ধরতে হবে। তাহলে এই অঙ্কটা তোমরা বাইরে থেকে করে আনার চেষ্টা করো। কোনটা? আজ এবার এখানে যেটা একটা দাদা বাড়ি কাজ। হ্যাঁ বাড়িটা ঠিক আছে দাদু এটা করে দাও তুই কি ওটা বাইরে থেকে করে আনো। চারেতে কিভাবে করছো চারের অঙ্কটা আছে একটা ভগ্নাংশ দেওয়া, আমরা করে দিই। 3 বাড়ি কাজ। হ্যাঁ 2-3 বাড়ি যাবে। ঠিক চারেরটা দেখো, আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3। আচ্ছা ভগ্নাংশের ক্ষেত্রে জিনিসটা একটু অন্যান্য অঙ্কের থেকে আলাদা। কেন বলো তো? ভগ্নাংশের কটা অংশ কি অংশ বলো তো নন্দিনী? ভগ্নাংশের দুটো অংশ কি কি? হর আর লব। উপরে হাড় নিচে লাভ। কে বলে? কে বলে? আগে বলছি। কে বলে? হাড় হাড় মাঝে লব উপরে হাড় নিচে লাভ। আমি এটা বিপরীত শব্দ বলেছি, তুই বেশি বুঝিস? ঝগড়া কেমন এখন সিলেশন পরীক্ষা করে ফোনে যাও 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 চিল্লামিল্লি যাও। ও দেখো 8 মাস হয়ে গেছে এখনো ওইসব বাংলা শুনবো না। যাও বই নিয়ে দাঁড়িয়ে পড়ো, কেমন ঠিক সময় মতো বসে যাও। রাত থেকে নিয়ে যাও না যাও। শীতটা পুরো হাড় হাড় মাঝে নিচে নিচে তো হাড় নিচে। চারের কোশ্চেন আমি আরেকবার বলছি দেখো। নন্দিনী চলে যাও। আমি এখানে দাঁড়িয়ে লোকে দেখতে পাবো কুইজ হয়ে যাবে। আচ্ছা বলছে আমি একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে ডু নট ডিস্টার্ব। হ্যালো সাইকেলটা নিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে যাও সাইকেল নিয়ে আসো। আমার দাদা আসছে। সাইকেল নিয়ে কি করে আসবে? ফেমাস লোক। আমি ঘরে বসে মিস করতে সুদের ফোন দেখে মনে ধার আচ্ছা আইনি শোনো ব্যাপারটা কোশ্চেনে বলছে দেখো আমি একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড়। তাহলে কোশ্চেনে হর আর লব আগে খুঁজে নিতে হবে। আর নিচে যাবো তাহলে আমার প্রথমে লিখব বলছে না আমাদের ভগ্নাংশটি হলো আপু রহস্য আছে এই ভগ্নাংশ। তাহলে দেখো ভগ্নাংশটি হলো কি হবে? আসো ভগ্নাংশে ভালো করে দেখো। ভগ্নাংশে প্রথমত বাই চিহ্ন দেবো। কোশ্চেনে কাকে x ধরবো, হরকে না লবকে, সেটা আমরা বুঝবো। লব পেজ ধরবো। সেটা আমরা বুঝবো কি কার সাপেক্ষে বলেছে। যার সাপেক্ষে তুমি বড় বা ছোট বলেছে এই সাপেক্ষের সংখ্যাটাকে আমরা কি ধরবো? x। কোশ্চেনে বলা আছে যে হর তার লব থেকে 2 বড়। মানে লবের সাপেক্ষে বলছো। আমরা কি লবের সাপেক্ষে হর 2 বড়, তাহলে কি লিখবো? লবকে আমরা x ধরবো আর হরকে কি লিখবো? x plus 2। তাই তো নন্দিনী? নন্দিনী হরকে x plus 2 আর লবকে হ্যাঁ কি হয়েছে? আচ্ছা আচ্ছা একদম না, আমি কিন্তু এই দল ধরে বাইরে বার করবো। 4 নম্বর কোশ্চেন বলছে এমন একটি ভগ্নাংশ খুঁজি। আমি ওটাই তো বোঝাচ্ছি। কোশ্চেন পড়ো, আমি 5 বার পড়ে গেলাম, তুমি একবার পড়ে কোশ্চেন পড়ো। বলছি কি এমন একটা সংখ্যা ভগ্নাংশ খুঁজবো যার হর তার লবের থেকে 2 বড়। কার থেকে? লবের থেকে না, ঠিক আছে। তাহলে এই জন্য যার থেকে বলতে তাকে আমরা ধরেছি x, লবকে x ধরেছি, তার থেকে 2 বড় হর আর হরকে কি ধরেছি? লবের থেকে 2 বড়। তাহলে x plus 2। এর মধ্যে কোনো সমস্যা আছে কি নেই?
এটাই তো সমস্যা। আর তাহলে এটা প্রথম। এবার কি বলেছে যে এবং লবের সঙ্গে 3 যোগ ও হরের থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 এর সমান হয়। কি বলেছে লবের সঙ্গে 3 যোগ এবং হরের থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 হয়। প্রথমত আমরা ভগ্নাংশ ধরে নিয়েছি, এরপরে যে শর্তটা দিয়েছে কার সঙ্গে কি সমান হবে সেজন্য আমরা কি লিখব অতএব প্রশ্নানুসারে। কোন দিনই জায়গায় এসে বসে পড়ো। তাহলে প্রশ্ন অনুসারে কি বলেছে আমরা যে ভগ্নাংশটা লিখেছি এর দুটো অংশ আছে। বলো তো মৌসুমী এই ভগ্নাংশের হরে কত লেখা আছে? কে আওয়াজ করলো মুখে? আওয়াজ কে করেছে? কেমন আওয়াজ দাদা? ভালো হয়েছে, খুব ভালো। তোমার এরকম আওয়াজ করার নেই। দাদা কেমন আওয়াজ? বলো x + 2 পেন খারাপ হয়ে গেলে ব্যাগে ঢোকাবো, ছুঁড়ে মারবো অথবা পাশে রাখো। আচ্ছা তাহলে কি বললাম? হ্যাঁ x + 2। কোশ্চেনে বলেছে যে লবের সঙ্গে 3 যোগ। মোহন বল লবের সঙ্গে 3 যোগ মানে কোথায় 3 যোগ করব? x + 3। আরে না x + 2 টা লব। ও সরি x টা হচ্ছে লব, আমি ভুল বলছি। x টা লব, তাহলে এর সঙ্গে 3 যোগ করব। হ্যাঁ ঠিক বলেছি, এর সঙ্গে 3 যোগ করব আর হর থেকে 3 বিয়োগ। তাহলে বলো তো কি বলবে? তুমি বলো। এই যে সমর হর থেকে 3 বিয়োগ মানে কোথায় 3 বিয়োগ করব? নিচে। নিচে যে সংখ্যাটা লেখা আছে তার থেকে 3 বিয়োগ যদি করা যায় এটা কার সঙ্গে সমান হবে? ওই দিকে দেখো, ওই দিকে তাকাও, লেখা আছে কার সঙ্গে সমান হবে? বলতে পারো যে এই 7/3 7/3 এর সঙ্গে সমান হবে। বলে এই জায়গাটা গিয়ে বুঝতে পারবে না। সবাই বুঝতে পারে। প্রথম থেকে বলি। আচ্ছা প্রথম কোশ্চেনে বলে যে ভগ্নাংশটা লিখেছি তার লবের সঙ্গে 3 যোগ। তাহলে লব হচ্ছে উপরে ছিল x, তার সঙ্গে 3 যোগ করেছি এবং হরের থেকে 3 বিয়োগ। তাহলে হর ছিল x + 2, তার থেকে 3 বিয়োগ করেছি। করলে এটা যে মান হবে সেটা কত হবে? 7/3। এটা হচ্ছে প্রদত্ত বলা আছে, ঠিক আছে? তাহলে এখন এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি বার করব? x এর মান বার করব। তাহলে বলো x এর বের করতে হবে না। x এর মান বার করব। x কি তো x + 2 এর মান ওটা পড়তে আমরা ওটা ঘর বই বলে সবাই। ওটা বল ভালো না একবার। ডু নট ডিস্টার্ব বলে রাখো, দেখো মনে আসলে বুঝাও না। ও কেমন হলো? গেমটা আসলে করে রাখে। 1000 বার ফোন করলে পাওয়া যায় না। হ্যাঁ, বড় বাবা ধরলে বলে যে একটা প্লেস পাওয়া যায় না। ওই বল। হ্যাঁ, ওই বাবাকে ফোন করলাম পরে তো কিছু মেরে ফোন করলাম। হ্যাঁ, ঘুম পড়ে চলে গেছে। শোনা যাচ্ছে ও বলবে যে এবার ধরলে এখন নিচে x + 2 - 3 সংখ্যাটা বলবে যে এইটুকুনি ক্যালকুলেশন করে কত হবে? x বলো ভুলভাল -5 হবে, তাই তো? এবার বলছো যে কেন হবে? মাইনাস লোকের কথায় কান দিয়ে লাভ নেই। তুমি বলো নিজের যোগ্যতা। 3 আর 2 যোগ হলে 5 হয়, কিন্তু বলছো যে যোগ কেন হবে? যোগ বিয়োগের অঙ্কে যোগ কখন হয়? যোগ বিয়োগের অঙ্কে বিয়োগ কখন হয়? উপস্থিত এখানে যে দুটো সংখ্যার মধ্যে যোগ বিয়োগ চিহ্ন হবে হবে। তাদের চিহ্ন যদি একই তাই তো থাকে বললাম। তাহলে যোগ হবে সংখ্যা দুটো। এখন দুজনের চিহ্ন একই না আলাদা, তাই বিয়োগ হবে। সংখ্যাদের কি হবে? বিয়োগ। তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1। এখন তাহলে চিহ্ন কি হবে? সংখ্যা দুটোর মধ্যে কে বড়? কপালের চিহ্ন। 3 বড়, তাহলে 3 এর চিহ্ন ক্লিয়ার সমান সমান সেটা মনে করছো দাদা তুমি? হ্যাঁ বলো কি বুঝতে পারবে? এই তো 2 থেকে 3 বাদ দিতে বলেছে। তাহলে x থেকে তো 2 বাদ দেওয়া যাবে না, x তো বসে গেল। তাহলে 2 - 3। এখন 2 এর চিহ্ন প্লাস, 3 এর চিহ্ন মাইনাস, চিহ্ন একই না আলাদা। আলাদা হলে কি হয়? বিয়োগ হয়। তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হবে? 1। এবার চিহ্ন বসাবো। যে 3 এর চিহ্ন মাইনাস, 2 এর চিহ্ন প্লাস, কে বড়? 3 বড়। তাহলে 3 এর চিহ্ন মাইনাস। হ্যাঁ ও বকে তোমার শোনার দরকার নেই। হ্যাঁ ঢুকলে রিঅ্যাক্ট করা দরকার। এবার শোনো, এই লাইনে আসার পর বলো তো এখানে উপর নিচে কিছু করা যাবে? না। এখানে কিছু করা যাবে? করা যাবে কোনাকুনি।
হ্যাঁ, তাহলে যখন কিছু উপনিচে করা যায় না তখন কি করতে হবে? কোণাগুলি গুণ। মানে এই x প্লাস 3 দিয়ে এই 3 কে গুণ করব, x মাইনাস 1 দিয়ে এই 7 কে গুণ করব। তাহলে কিভাবে লিখব? x প্লাস 3, x প্লাস 3, এটার সঙ্গে কে গুণ হবে? এদিকে নিচেরটা, এর সঙ্গে 3 গুণ। বলো তো শুভজিৎ, তাহলে এই 7 এর সঙ্গে কাকে গুণ করব? বলতে পারি 5 টাকা x প্লাস 3 উপরে আছে, তার সঙ্গে গুণ হবে এদিকে নিচে। ও তাহলে x minus 1 এদিকে হচ্ছে x minus 1 এর সঙ্গে এবার গুণ করে ফেলি। নন্দিনী বলো। আচ্ছা কাকে কোশ্চেন ধরে নি বলো তো আজকে? আমাকে। এই দেখো দাদা হ্যাঁ, ঈশানকে ধরি। ঈশান বলো। x প্লাস 3 কে কত গুণ করলে কত হয়? 3x and 1 এই এর পাশে এসে বসে 3x plus 9 যাবে দেখো উত্তর বের করে নিলে যাবে সবসময় নিরাপদ 7x minus 7 নিরাপদা পাবে একদম গবাদি আচ্ছা এবার চলে আসি এদিকে। গায়ে কাছে এই রে আচ্ছা তোমার গ্যাস। এর পরে লাইনে কি করব? হ্যাঁ, মানে x গুলোকে আমরা বাঁ দিকে নেবো, সংখ্যাগুলোকে ডান দিকে দেবো। তাহলে বাঁ দিকে 3x ছিল, 3x দিকে দিলাম। ওটা দাঁড়াও ওটা ধরো ওখানে তারা কোনো কিছু হতো না ওটা এই ভুল দাও দাও দাও। ওখানে তারা ভুল হতো না উপর নিচে তাহলে কি করতাম তাহলে এখানে হাঁ করে বসে থাকতে হতো। এরকম থাকতো যে আর কিছু করার নেই। সমান থাকলে তো গুণ যাবে ও ঠিক আছে বাবু এটাই জিজ্ঞেস করছি আমরা এটা বলছি। এখানে 3x আছে, বুঝে গেল। এখানে কি আর x আছে? নেই। এবার সমান সমান উল্টো পিঠে x আছে, 7x। 7x এর কি আকারে আছে? 7x এর জন্য প্লাস, এদিকে আসবে মাইনাস। আর এখানে দেখো -7 ছিল, বসে গেল প্লাস 9টা, -7 তো বাঁ দিকে ছিল, বাঁ দিকেই আছে, সমান সমান বাঁ দিকে ছিল। এই 9টা দেখো সমান সমান কি করতে হবে? প্লাস 9টা মাইনাস 9 আছে। আচ্ছা এবার হচ্ছে মহান বল হিসাব। 3x - 7x কত হবে? কত সহকারে? -4x। অর্ধ বলবা? বাবা দেখো, এখন আমি বলি কিলো দেখবা। এলাম দেওয়া না দেখো, তুমি ভেবে নাও, তারপরে বসবে। অর্ধ বলো। -7 - 9 কত হবে? -16। ঠিক বলেছো। এখন দেখো দুদিকের মাইনাস হয়ে যাবে, কেটে যাবে। এবার এটা চিন্তা করো তো, আমাদের x এর মান বার করতে হলে 4 কে তো দরকার নেই। নন্দিনী 4টে দিকে কি আকারে আছে? 4 x এর সঙ্গে কি আকারে আছে? এদিকে আছে কি আকারে? তাহলে x = 16 ভাগ মানে বাই আকারে চললে 4। দাদা সমান কত হলো? 4। এটা কি আমাদের উত্তর? হ্যাঁ কি না? না, এটা আমাদের উত্তর না, কারণ উত্তরে কি বার করতে বলেছে? ওই ধরেছি কি ভগ্নাংশ। তাহলে সঙ্গীতা বলবে যে অতএব আমাদের নির্ণয় ভগ্নাংশটা কত হচ্ছে? 4/6। যে যে উত্তর বলেছে তার কান ধরে উঠে দাঁড়াও। বলো সঙ্গীতা, ভগ্নাংশটা কত হবে? 4/6 বলো। বলো। আমাদের ভগ্নাংশ ধরে তুই যে ধরেছি ভগ্নাংশ কত লেখা আছে? তাহলে এবারে x এর মান 4, এর উপরে x আছে, x এর জায়গায় 4 বসিয়েছি, নিচে x + 2 আছে, তাহলে কত হবে? x এর মান 4 + 2, x এর মান বসিয়ে দেবো, ওখানে যা আছে সেখানে x এর মান 4 বসিয়ে দেবো। তাহলে এবার কত হলো? 4/6। কাটাকুটি যাবে কি যাবে না? যাবে কিন্তু এটাই আছে যাবে, কিন্তু কাটবো না। আমি ভগ্নাংশ তো 4 4 আর 3 6। কাটলে ওই শর্ত মিলবে না। ও দা আমার প্রশ্ন আছে ও দা দাদা ওই ফার্স্ট লাইন দেখো, ওই ধরি ভগ্নাংশটি কত ধরেছি? ও দাদা এটা আমার প্রশ্ন আছে বলো x / x + 2, x এর মান কতবার করেছি? 4 বলবো এখানে যে বলেছেন না যে এই প্রশ্ন অনুসারে এটা ও যোগ করতে হবে ও দা না এইটা সঙ্গে মানে হয়েছে তো? আমি কি আর করি একদা আমি ভাবলাম হচ্ছে এই 4/6 এটা তো 7/3 সময় হচ্ছে তাহলে দেখলাম না এখানে যোগ করতে হবে আচ্ছা এবার উত্তর দিলাম 4/6। ও তো সব টাইমে তো টার্গেট ছিল কিন্তু খবর তো মেটার মনে হয় তাদের এটা লিখে নাও, আর যদি কারোর কোনো জায়গায় সমস্যা থাকে অঙ্কটা বলে ফেলো। মানে এই অঙ্ক কিন্তু চিরকাল লাগবে এবার থেকে। ধরি ভগ্নাংশ কি কোন সময় এটা ধরেছো? দাদা না
দাদা মরণ তোমার পাশে আলো লাইন কি নেই বলে খালি ভরণ করতে ও দাদা আমি তো বলিনি যে সময় সমাধান করতে বলতো সমাধান করেছেন কোশ্চেনে বলা আছে ও না আচ্ছা আচ্ছা বললে সময় বুঝি বলেছে আপনার ছুটি হলো এটা বলো দাদা চারটাই করাচ্ছে ও তার মানে আমি তোমাকে 7 বার কোশ্চেন বললাম একবার করে হয়ে গেছে বুঝতে পেরেছো এমন একটি সবাই নিজে নিজে জায়গায় বসো আচ্ছা এবার হচ্ছে আরেক কাজ দাঁড়াও বুঝছো না দাঁড়াও বুঝছো না দাঁড়াও বুঝছো দাও আচ্ছা তাদের না বেশি করে দেবে না কিন্তু দাদা বাড়ি কাজ লিখো দাদা বেশি বাড়ির কাজ দেবে যা দাদা তোমার দক্ষিণান্তে ভুলে গেলা তোমার দক্ষিণান্তে ভুলে গেছি দাদা ভুলে গেছি আবার তোমার সাথে দেখা হবে শুক্রবারে গল্প করছো এই যে পাপুদা তাদের ঢোকো দাদা দাদা পাপ্পু অঙ্ক টুকবে না শুক্রবার থেকে বসবো চলে এসে যাবে বাড়ি কাজ ছুটি কি মজা দেখো আমার চলছে ডান্স দেখো আমার বোন নিচে ঠিক আছে যারা যারা দাঁড়াও বলছিল দাঁড়িয়েছে হ্যাঁ আমরা আসতে কি করবো 190 এর 1 থেকে 10 এক থেকে 10 হ্যাঁ ওরা দাদা জল ঢালবা না ওই খাদে কিনে আনতে হবে নাকি ওরে এই খাদে করবো নাকি এখন থেকে এই ছোট গ্লাস খাদে করবো তাহলে ও কিনবো এই অধ্যায়টা এই মাসের মধ্যে মোটামুটি হয়ে যাবে এই মাছ ওরা তোমার বলছেন ওরা বলছেন তুমি আচ্ছা কর্ণটা বন্ধ করে দাও এই জিনিসটা আচ্ছা গামলা তেরি শাশু মা কালা খায় দাদা এ তো ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল এখন আমরা